হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিবিসি ওয়ান অর্থাৎ বেসিক বিল্ডিং ক্লাসের ফার্স্ট লেকচারে। তো আজকে আমি সৈকত ভাইয়া থাকবো তোমাদের সাথে। তোমরা যারা এইচএসসি 27 ব্যাচের আছো, মানে আমাদের উত্তেজিত 27 ব্যাচের যারা আছো, তো তোমাদের জন্য আসলে বেসিক্যালি আজকের এই ক্লাসটা এটা শুধুমাত্র 27 ব্যাচের জন্য, যারা মাত্র কয়দিন পরে তোমরা হচ্ছে কলেজে ভর্তি হবা, মাত্র তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো। তো যখন তুমি কলেজে ভর্তি হবা, কলেজে ভর্তি হয়ে যখন তুমি এত বড় একটা রসায়ন বই দেখবা, এত বড় যখন একটা কেমিস্ট্রি বই দেখবা, এই বইটা যখন তুমি পড়তে যাবা, পড়তে গিয়েই দেখবা তুমি জায়গায় জায়গায় ধাক্কা খাচ্ছ, তুমি অনেক কিছুই দেখবা বুঝতে পারতেছো না। তো এই যে তুমি যেসব জায়গায় ধাক্কা খাবা বা তোমার আসলে যেই জিনিসগুলা মানে এখনই পড়ে রাখা উচিত, যাতে তুমি বইটা খুললে বা বই পড়লে বা স্যাররা যখন ক্লাস নিবে সেই ক্লাসগুলো ধরতে যেন তোমার অসুবিধা না হয়, এজন্য তোমার বেশ কিছু ছোট ছোট জিনিস তোমার আসলে জানা দরকার। তো সেই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের বেসিক বিল্ডিং ক্লাসে তোমাদেরকে কভার করে দিব, তোমাদেরকে শিখাই দিব, যেন তুমি যখন এইচএসসি মানে জার্নিটা শুরু করবা, সেখানে যেন তোমার কেমিস্ট্রির জার্নিটা স্মুথ হয়। ওকে, তো এই জন্যই হচ্ছে আমাদের বেসিক বিল্ডিং ক্লাসের আয়োজন। আজকের লেকচারে আমরা একক নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কেমিস্ট্রিতে যে কিছু গুরুত্বপূর্ণ একক আছে, এই এককগুলো কিভাবে রূপান্তর করতে হয়, এক একক থেকে আরেক এককে কিভাবে যেতে হয়, এই জিনিসগুলোই তোমাদেরকে আজকে ভাইয়া শিখাই দিব। সো তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে যদি করো, তাহলে আশা করি একক নিয়ে কেমিস্ট্রিতে যে কনফিউশনগুলো থাকে এগুলো আর তোমাদের থাকবে না, তোমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরকম আমরা বেশ কিছু বেসিক বিল্ডিং ক্লাস তোমাদের নিব, এবং ওই ক্লাসগুলোর মাধ্যমেই কিন্তু তোমার কেমিস্ট্রির যাত্রাটা শুরু করার জন্য যেই জায়গাগুলো স্মুথ করা দরকার সেগুলো আমরা ইনশাল্লাহ তোমাদের স্মুথ করাই দিব। ঠিক আছে? তো আই হোপ তোমরা সবাই ক্লাসটা এনজয় করবা। তো যা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবা, এককের কনফিউশন পুরোপুরি ক্লিয়ার করে ফেলবা। তো এটা শুধুমাত্র এইচএসসি 27 ব্যাচের জন্য। আর এইচএসসি 26 ব্যাচের যারা আছো, তোমরাও চাইলে হয়তো করতে পারো, তো যদি তোমাদের এই এককের মধ্যে কনফিউশন থেকে থাকে। আর এইচএসসি 25 ব্যাচ, ইংলিশ পড়ো, কারণ তোমার আগামীকাল ইংলিশ পরীক্ষা। সো তোমরা তোমাদের এই লাইফটা করার কোনো প্রয়োজন নাই। আর যারা 27 ব্যাচের আছো, তোমরা সবাই লাইফটা শেয়ার করে দিয়ে তোমার টাইমলাইনে রেখে দিতে পারো, যেন পরবর্তীতে এই ক্লাসটা বা এই জায়গায় যখনই তোমার কনফিউশন আসবে, যখনই তুমি প্যারা খাবা, তখনই যেন তুমি ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের বেসিক বিল্ডিং ক্লাসের জার্নিটা শুরু করি। আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকে মেইনলি, সেটা হচ্ছে আমাদের একক সমাচার। ওকে, একক সমাচার অর্থাৎ আমরা একক নিয়ে আলোচনা করব। এখন তুমি যখন একক পড়তে যাবা, তো অনেক ধরনের এককই তো আছে। তো কেমিস্ট্রিতে আসলে কোন এককগুলো আমার সবচেয়ে বেশি কাজে লাগে, কেমিস্ট্রিতে কোন এককগুলো আমাকে বারবার দেখতে হয়, বারবার আমার এই এককগুলো নিয়ে প্যারা খাইতে হয়, সেই এককগুলো কি জানো? তিনটা, মেইনলি তিনটা। আমি আরো দেখাবো তোমাদের। মেইনলি তিনটা জিনিসের একক তোমার খুব ক্লিয়ারলি তোমার কনসেপ্টের মধ্যে রাখতে হয়। সেটা হচ্ছে আয়তনের একক, আরেকটা হচ্ছে আমাদের চাপের একক, এবং আরেকটা হচ্ছে আমাদের তাপমাত্রার একক। ঠিক আছে? এই তিন ধরনের এককের যে রূপান্তরগুলো আছে, এই তিনটার যে একক আছে, কোনটাকে কিভাবে কনভার্ট করতে হয়, এক একক থেকে আরেক এককে কিভাবে যেতে হয়, এগুলা সব আমরা এখন শিখবো, ফিল করে শিখবো, মজা করে শিখবো। প্যারানোর কোনো দরকার নেই, খুবই ছোট একটা ক্লাস হবে, খুব বেশি কিছু না, অল্প কিছু জিনিস পড়বো, বাট খুব ভালো করে পড়বো। ঠিক আছে? খুব মজা করে ভালো করে পড়বো। সো আমরা শুরু করব আমাদের এখন আজকের লেকচার। তো সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিবা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাই দিবা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। ওকে, চলো এবার শুরু করি। আমি জাস্ট একটু সব ঠিক করে নেই, তোমাদের কমেন্টটা দেখতে পারি। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? ওকে, সো অল ক্লিয়ার, গুড। জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দেই, তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও।
ওকে, নাইস, অল ক্লিয়ার। হ্যাঁ, 27 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, বাট আমরা এখনই কোনো চ্যাপ্টার শুরু করতেছি না। আমরা এখন তোমাদের বইয়ের কোনো কিছু পড়াবোও না। তোমার মেইনলি যে জিনিসগুলো আসলে জানা দরকার, এগুলো বেসিক ক্লিয়ার করো আস্তে আস্তে। এত তাড়াহুড়া করার কিছু নাই, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, ঠিক আছে? এত উত্তেজিত, এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আস্তে ধীরে শিখো, আস্তে আস্তে বেসিক ক্লিয়ার করে 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 তারপরে উপরের দিকে উঠাও, ঠিক আছে? তারপরে তুমি আস্তে আস্তে পড়ো। অনেকেই দেখি এখনই বই টই কিনে টিনে বই টই পড়ে টোরে একাকার অবস্থা করে ফেলছে। ভাই, এত উত্তেজনা ভালো না। ওই যে একটা কথা আমরা সবসময় বলি যে পৃথিবীতে যে যত বেশি উত্তেজিত হয়েছে সেই তত বেশি ঝামেলা পাকাইছে, ঠিক আছে? সো দেখো, ইলেকট্রন, এই যে আমাদের ইলেকট্রন উত্তেজিত হয়, এই ইলেকট্রন উত্তেজিত হওয়ার কারণেই কিন্তু কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম। কেমিস্ট্রি যে এত গ্যাঞ্জাম, এত কিছু, এত কনফিউশন, এত ব্যতিক্রম, এত কিছু, এই সব কিছুর মূলে কে? এই ইলেকট্রনের উত্তেজিত হওয়া। ইলেকট্রন যদি উত্তেজিত না হইতো তাহলে কিন্তু এত ঝামেলা তৈরি হইতো না। তো তোমরা 27 ব্যাচে যারা আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। এখনই বইয়ের টপিক পড়ার কোনো দরকার নেই, এখনই বই টই কিনে একাকার অবস্থা করে ফেলার কোনো দরকার নাই। ভাই, রিল্যাক্স হও, চিল মোডে আসো, আগে আস্তে আস্তে বেসিক ক্লিয়ার করো, তারপরে তুমি বই পড়ো, তারপরে ক্লাস করো, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আর অবশ্যই ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। ওকে, সো লেটস স্টার্ট উইথ আয়তনের একক। তা আমরা আয়তনের একক পড়বো, হ্যাঁ? বাট আয়তনের একক পড়ার আগে, মানে আয়তনের এককগুলো জানার আগে, ছোটবেলা থেকে তুমি একটা জিনিস পড়ছো না? ছোটবেলা থেকে একটা জিনিস তুমি পড়ে আসছো, সেটা কি জানো? সেটা হচ্ছে যে দেখো, এরকম একটা জিনিস মনে আছে কিনা, কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মনে আছে? কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো এই যে কিলিয়া, কিলিয়া মানে কি জানো? কিলিয়া মানে হচ্ছে কিলো, কিলিয়া মানে কি? কিলো। ওকে, কিলিয়া হাকিয়া মানে কি? হেক্টো। কিলিয়া, তারপরে কি বলতো? হাকিয়া, তারপরে কি? ডাকাত। ডাকাত মানে কি? ডেকা। ডেকা, হ্যাঁ, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। তারপর কি? মারিলে মানে কি? মিটার। মারিলে, তারপরে কি? দেশে। দেশে মানে কি? দেশি। দেশে মানে কি? ডেসিমিটার। তারপরে কি বলতো? দেশে কি মিলিবে? শান্তি মিলিবে। শান্তি মানে কি? সেন্টি। সেন্টি। আর তারপরে মিলিবে মানে কি বলতো? মিলি। মিলি, ওকে, মিলিমিটার। তাহলে দেখো, কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এগুলা কার একক বলতো? এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক। এগুলা কার একক? এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি দৈর্ঘ্যের একক। হ্যাঁ, এর মধ্যে এই যে মিটার বাবাজি আছে না, এই মিটারকে আমরা একটু মার্ক করব। মিটারকে একটু মার্ক করি। এই মিটার হচ্ছে আমাদের বেসিক্যালি আইডিয়াল, মানে আমরা নর্মালি এই এককগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে মিটার এককটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই না? এখন এই যে তুমি যে এগুলো যে এককগুলো দেখতেছো, এগুলো সব হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক। কার একক? দৈর্ঘ্যের একক। এখন এই এককের এই যে মিটার আছে, এই যে মিটার আছে, হ্যাঁ দেখো, খেয়াল করো, তোমার এই যে মিটার আছে, মিটারটাকে আমরা কি বলছি? আইডিয়াল বলছি না? আইডিয়াল বলছি, তাই না? এখন এই এককে মনে রাখবা, তুমি যত উপরের দিকে উঠবা, তুমি যত উপরের দিকে যাবা, যদি তুমি উপরের দিকে যাও তাহলে তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে ভাইয়া বলো তো? আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। মানে প্রতি এক ঘর উপরে ওঠার জন্য আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। মনে করো মিটার থেকে ডেকা মিটারে যাব, তাহলে ভাই 10 দিয়ে ভাগ। ডেকা থেকে হেক্টোতে যাব, তাহলে ভাই 10 দিয়ে ভাগ। হেক্টো থেকে কিলোতে যাব, তাহলে ভাই আবারও কি? 10 দিয়ে ভাগ। মানে প্রতি এক ঘর আমি যদি উপরে উঠতে চাই তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়। আর তুমি যদি নিচে নামতে চাও, অর্থাৎ তুমি যদি নিচের দিকে যেতে চাও, প্রতি এক ঘর নিচে নামার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া? প্রতি এক ঘর নিচে নামার জন্য তোমাকে 10 দিয়ে গুণ করতে হয়। কি করতে হয় বলো তো ভাইয়ারা? 10 দিয়ে গুণ করতে হয়। ওকে, মানে কথাটার মানে কি? মানে তুমি যদি প্রতি এক ঘর নিচে নামো, মানে মিটার থেকে ডেসিমিটারে যাবা, 10 দিয়ে গুণ। ভাইয়া ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাবা, আবারও 10 দিয়ে গুণ। ভাইয়া সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাবা, তাহলে আবারও তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। ওকে, এখন আমরা এতক্ষণ ধরে যে এককগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, এগুলা সবই কি আমার দৈর্ঘ্যের একক। কার একক? দৈর্ঘ্যের একক। তাহলে ভাইয়া তোমরা একটু বলো তো, আয়তনের একক মানে কি? আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? এগুলো হচ্ছে দূরত্বের একক। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি? উচ্চতা, তাই না? এটাই তো। তাহলে এখন তুমি দেখো, তার মানে 3 বার 3টা দূরত্বকে গুণ করতেছি।
তার মানে বলো তো আয়তনের একক কি হবে? আয়তনের একক কি হবে, মিটার নাকি আয়তনের একক কি বলো তো? আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব। আয়তনের একক কি আমাদের মিটার কিউব। তার মানে কি আমি এগুলো তো হচ্ছে আমার দূরত্বের একক, আমি যদি বলি এটাকে আয়তনের এককে কনভার্ট করা তাহলে কি করতে হবে? এই প্রত্যেকটাকে কিউব করে দিতে হবে, প্রত্যেকটাকে কিউব করে দিতে হবে। মানে এগুলাকে যখনই আমি কিউব করে দিচ্ছি তখনই কিন্তু এরা আমার আর দূরত্বের একক নাই, এরা সব আমার কি হয়ে গেছে, দৈর্ঘ্যের একক নাই, সব আমার এখন আয়তনের একক হয়ে গেছে। এই প্রত্যেকটাই এখন আমার আয়তনের একক হয়ে গেছে। ঠিক আছে, এই প্রত্যেকটা আমাদের কি হয়ে গেছে ভাইয়া, আয়তনের একক হয়ে গেছে। তো তুমি এবার চিন্তা করো, যখন দূরত্ব নরমাল দৈর্ঘ্যের একক ছিল তখন প্রতি এক ঘর উপরে ওঠার জন্য তুমি কি করছো, 10 দিয়ে ভাগ করছো। এখন এই প্রত্যেককে কি করছো, কিউব করে দিছো না? প্রত্যেককে তুমি কি কিউব করে দিছো না? তাইলে এখন কি করতে হবে, এই 10কে কি করতে হবে, 10কেও কি আমার কিউব করে দেওয়া লাগবে না? 10কেও কিউব করে দেওয়া লাগবে না? এখানেও কি 10কে কি করতে হবে, কিউব করে ফেলতে হবে, কিউব করে দিতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এখন তুমি যখন মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে আসবা তখন তোমাকে 10 কিউব দিয়ে গুণ করতে হবে। মানে এবার আর 10 না, মিটার থেকে ডেসিমিটারে গেলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। বাট তুমি যদি মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে যাও, এবার যখন কিউবে যাবা তখন 10 কিউব দিয়ে কি করতে হবে, 10 কিউব দিয়ে গুণ করতে হবে। তুমি যদি ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাও আবারও 10 কিউব দিয়ে গুণ করতে হবে। তুমি যদি সেন্টিমিটার কিউব থেকে মিলিমিটার কিউবে যাও আবারও 10 কিউব দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 10 কিউব দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে কিনা, বুঝতে পারছো কিনা? ওকে, সো দিস ইজ দ্য থিং। তো আমরা তার মানে যে কোনো আয়তনের একককে যখন আমরা কনভার্ট করব প্রতি এক ঘরের জন্য 10 কিউব দ্বারা গুণ করতে হবে। এখন তুমি বলো তো, তোমাকে যদি বলে মিটার কিউব থেকে মিলিলিটার কিউবে যেতে চাই, ওকে কি বলছি, মিটার কিউব থেকে মিলিলিটার কিউবে যেতে চাই, তাহলে তুমি বলো তো আমাকে কয়বার 10 কিউব দ্বারা ভাগ করতে হবে? খেয়াল করো, মিটার কিউব, এই যে আমার 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 একটু খেয়াল করি সবাই, আমরা এখানে দেখো মিটার কিউব থেকে মিলিলিটার কিউবে যেতে চাই। আমি যদি মিটার কিউব থেকে এই মিলিলিটার কিউবে যেতে চাই তাহলে আমাকে কয়বার 10 কিউব দিয়ে গুণ করতে হবে? দেখি, খেয়াল করো, এই দেখো মিটার কিউব থেকে আমাকে ফার্স্টে ডেসিমিটার কিউবে আসতে হবে, তাহলে একবার 10⁻³ দ্বারা গুণ। ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসতে হবে, তাহলে আমাকে আরেকবার 10⁻³ দ্বারা গুণ। আবার সেন্টিমিটার কিউব থেকে মিলিলিটার কিউবে আসতে হবে, তাহলে আমাকে আবার 10⁻³ দ্বারা গুণ। তার মানে কি দেখো, এই প্রথমে একবার 10⁻³ দ্বারা গুণ করলাম, তারপর এখান থেকে এখানে আসছে আবার 10⁻³ দ্বারা গুণ করলাম, এখান থেকে এখানে আসছে আবার 10⁻³ দ্বারা গুণ করলাম। তার মানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যখনই আমি এই মিটার কিউব থেকে যখনই আমি মিলিলিটার কিউবে আসতেছি, দেখো মিলিলিটার কিউবে আমি যখনই আসতেছি তখনই এই মিলিমিটার কিউবে আমাদের আসতে হলে আমাদের কি করতে হচ্ছে, খেয়াল করো তো কি করতে হবে, আমাকে এখান থেকে দেখো এখান থেকে যেতে হলে আমাকে কি করতে হবে, 10⁻³ এরকম 3 বার গুণ করতে হবে, এরকম 3 বার গুণ করতে হবে, 3 বার গুণ করতে হবে। তুমি যদি 3 বার গুণ করো তাহলে এটা হচ্ছে আমাদের মিলিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। ওকে, কনভার্ট হয়ে যাবে। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা যদি আমি বলতাম মিটার কিউব থেকে কিলোমিটার কিউবে যেতে চাই, মিটার কিউব থেকে কিলোমিটার কিউবে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। কয়বার দেখো তো, একবার, দুইবার, 3 বার, তখন 10 দিয়ে ভাগ। তাহলে অলওয়েজ রিমেম্বার, নিচ থেকে উপরে উঠলে 10 দিয়ে ভাগ মানে 10 কিউব দিয়ে ভাগ করবা, আর উপর থেকে নিচে গেলে 10 কিউব দিয়ে গুণ করবা। এতটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? আমার মনে হয় না তোমাদের কারো কোনো সমস্যা আছে। ঠিক আছে, ওকে। এবার শোনো, এবার একটু কথা শোনো সবাই এখান থেকে। হ্যাঁ, দেখো দেখো একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে দেখো আমার এখানে সেন্টিমিটার কিউব আসছে না, এই যে সেন্টিমিটার কিউব, এই যে সেন্টি কিউব লিখছি না, এটা মানে আসলে আমাদের সেন্টিমিটার কিউব। ওকে, এটাকে আমরা বলি সিএম কিউব। এবং এই 1 সেন্টিমিটার কিউব মানে কত জানো? এটা কি আমরা বলি 1 মিলিলিটার। 1 সেন্টিমিটার কিউবকে আমরা বলি 1 মিলিলিটার। মানে সেন্টিমিটার কিউব যেই কথা, 1 মিলিলিটারও একই কথা। মানে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার।
এই যে ডেসিমিটার কিউব যেই কথা, ডেসিমিটার কিউব, শুনো, ডেসিমিটার কিউব যেই কথা, এটাকে আমরা বলি ডেসিমিটার কিউব, এভাবে লিখি ডেসিমিটার কিউব। হ্যাঁ, এই ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার একই কথা। তার মানে লিটার আর ডেসিমিটার কিউব আসলে একই জিনিস, বুঝতে পারছো? সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কিউব আসলে কি একই জিনিস। হ্যাঁ, আর এই যে আমাদের এখানে দেখতেছো না মিটার কিউব, এই মিটার কিউব যেই কথা, মিটার কিউব, এই 1 মিটার কিউব মানে কত জানো? 1000 লিটার, 1000 লিটার। তাহলে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার, 1 মিলিলিটার। 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, মানে ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। আর 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। আচ্ছা, এখন এটা কেন, মানে কিভাবে হইলো ব্যাপারটা? হ্যাঁ, এটা কিভাবে হইলো চলো একটু বোঝার চেষ্টা করি। যারা এইচএসসি 25 ব্যাচের আছো, তাড়াতাড়ি বলতেছি তোমরা তাড়াতাড়ি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এই ক্লাস তোমাদের জন্য না, এইচএসসি 25 ব্যাচের জন্য না। 25 ব্যাচের যখন কেমিস্ট্রি ক্লাস আসবে, মানে কেমিস্ট্রি পরীক্ষা আসবে, তখন তোমাদের জন্য সারাক্ষণ লাইভে থাকবো আমরা, কোনো অসুবিধা নাই। যারা 25 ব্যাচের আছো, এটা শুধুমাত্র 26-27 ব্যাচের জন্য। ওকে, শুধুমাত্র 27 ব্যাচের জন্য। সো বাচ্চাদের জন্য আমরা তাদেরকে পড়াচ্ছি, তোমাদের এখানে আসার কোনো দরকার নাই। সো এবার আসো, কথা হচ্ছে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার কেন, ডেসিমিটার কিউব মানে লিটার কেন, আর মিটার কিউব মানে 1000 লিটার কেন? চলো এটা একটু আমরা ফিল করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটু ফিল করে আমরা বোঝার চেষ্টা করব, টেনশন করার কোনো দরকার নাই, সবাই চিল মোডে থাকো। দেখো তো, একটু এভাবে চিন্তা করো তো, একটু এভাবে চিন্তা করো, সহজ সরল ভাষায় নর্মালি তুমি চিন্তা করো। ধরো ধরো এরকম যে তোমার কাছে মানে এই সেন্টিমিটার কিউব মানে কি? এই সেন্টিমিটার কিউব বলতে কি বোঝায়? মানে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। জাস্ট ইমাজিন করো তো একটা বাক্স, একটা বক্স চিন্তা করো, একটা বক্স চিন্তা করো, বক্স, একটা বক্স চিন্তা করো, যেই বক্সের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, যে বক্সের প্রস্থ 1 সেন্টিমিটার, যেই বক্সের উচ্চতা 1 সেন্টিমিটার। বলো তো বক্সটা কিরকম হবে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতার একটা বক্সের কথা চিন্তা করো তো। অনেক ছোট্ট একটা বক্স না? অনেক ছোট্ট একটা বক্স না? হ্যাঁ, এই বক্সের ভেতরে, এই বক্সের ভেতরে তুমি যদি পানি দাও, সাপোজ ধরলাম পানি দিলাম, এই বক্সের ভেতরে যে পানিটা থাকবে তার আয়তন হবে 1 মিলিলিটার। এই দেখো ছোট্ট একটা বক্স, তুমি বলো কটটুক থাকবে এই বক্সের মধ্যে? কটটুক কটটুক থাকবে? 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, ছোট্ট একটা বক্স, এটার মধ্যে কটটুক পানি ধরবে বলো, তোমরাই বলো। অল্প একটু পানি না? এই বক্সের মধ্যে যতটুকু পানি ধরে সেটাই হচ্ছে আমাদের 1 মিলিলিটার। ওকে, আচ্ছা এবার চিন্তা করো তো, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে কি? 10 সেন্টিমিটার, মানে এতটুকু ধরো, 10 সেন্টিমিটার মানে এতটুকু। এরকম একটা স্কেল, 10 সেন্টিমিটার স্কেল পাওয়া যায়, ছোট ছোট সাদা কালার স্কেল পাওয়া যায়, ছোট। তো এরকম 10 সেন্টিমিটারের মনে করো একটা স্কেল নিছো, ছোট্ট। মানে চিন্তা করো, আমি এবার একটা বক্স চিন্তা করব, একটা বক্স 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার উচ্চতার একটা বক্স। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার উচ্চতার একটা বক্স। ওকে, এই বক্সের ভিতরে যে আয়তন, এই বক্সের ভেতরে তুমি যদি পানি দ্বারা ফিল আপ করো, কতটুকু পানি ধরবে তোমার মনে হয়? কতটুকু পানি হবে? এই বক্সের ভেতরে যে আয়তন, এইটা কি বলা হয়? 1 লিটার। এটা কি বলা হয়? 1 লিটার। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কি বলা হয়? 1 লিটার। তার মানে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ আর 10 সেন্টিমিটার উচ্চতার একটা বক্স যদি তুমি নাও, সেটাকে যদি তুমি পানি দ্বারা ফিল আপ করো, তাহলে যতটুকু আয়তন, যে ভিতরে যতটুকু আয়তন, কতটুকু পানি ধরবে তোমাদের কি মনে? কয় লিটার পানি ধরবে এখানে? 10 সেন্টিমিটার এরকম একটা বক্সের মধ্যে কয় লিটার পানি ধরবে? 1 লিটার পানি ধরবে। এটা কি বলা হয়? 1 লিটার। বুঝতে পারছো? তাহলে সেন্টিমিটার কিউব মানে কি? ছোট্ট একটা, এই ছোট্ট দৈর্ঘ্য, উচ্চতা, ছোট্ট একটা বক্স, এটার মধ্যে যতটুকু ধরে ওটাকে বলা হয় 1 মিলিলিটার। আর 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার উচ্চতা যেটা, সেটাকে বলা হয় 1 লিটার। এই জন্য ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার, আর সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো কনসেপ্টটা। আমার মনে হয় প্রত্যেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো সিম্পল জিনিসটা খুবই সিম্পল। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার উচ্চতার একটা বাক্স দেখছো না? বক্স একটা বক্স, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার উচ্চতা, যেটা বক্স বানাও, ওই বক্সের মধ্যে যতটুকু আয়তন থাকে, ওই বক্সের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা তুমি দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে আমাদের আসলে 1 লিটার। ওইখানে 1 লিটার পানি ধরবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? কমেন্ট করে জানাবো।
আর 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, ছোট্ট একটা বাক্স, একটু একটা বাক্স, একটু বাক্সের মধ্যে কয় মিলিলিটার পানি ধরবে তোমার মনে হয়? একটু একটা বাক্সের মধ্যে কয় মিলিলিটার পানি ধরবে বলে তোমার মনে হয়? তোমরাই বলো, তোমরাই বলো। এইটুকু একটা বাক্সের মধ্যে অল্প একটু পানি ধরবে। এই একটু একটা বাক্সের মধ্যে যে অল্প একটু যে পানি ধরে ওইটাকেই বলা হয় 1 মিলিলিটার। ওকে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এইটুকু একটা বাক্স, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার উচ্চতার এতটুকু একটা বাক্স, এতটুকু একটা বাক্সের মধ্যে যে আয়তন থাকে সেটাকে বলা হয় আমাদের হচ্ছে 1 লিটার। এবার আসো, বিবিসি ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, বিবিসি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আমাদের ওয়েব অ্যাপের মধ্যেও সাজানো থাকবে, একই রকম ভাবে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আপলোড করে দেওয়া হবে। সো কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। এবার তুমি চিন্তা করো মিটার কিউব মানে কি? মিটার কিউব মানে হচ্ছে, মিটার কিউব মানে কি বুঝো? মিটার কিউব মানে হচ্ছে এত 1 মিটার দৈর্ঘ্যে, একটু খেয়াল করো, 1 মিটার দৈর্ঘ্য, এই মনে করো আমার এইটুকু হচ্ছে 1 মিটার, হ্যাঁ, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা। দেখো একটুক দৈর্ঘ্য, একটুক প্রস্থ, একটুক উচ্চতার একটা বাক্স, মানে কত বড় একটা বাক্স তুমি চিন্তা করো, কত বড় একটা বাক্স, কত বড় একটা বাক্স। তুমি চিন্তা করো এই যে এত বড় একটা বাক্স, এই বাক্সের ভিতরে তুমি যদি এবার পানি দিয়ে ফিল আপ করতে চাও, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতার একটা বাক্স, এত বড় বিশাল এক বাক্স, এই বাক্সর ভিতরে তুমি যদি পানি দিয়ে ফিল আপ করো তাহলে কতটুকু পানি লাগবে? অল্প 1 লিটার পানি লাগবে, 2 লিটার পানি লাগবে, 3 লিটার পানি লাগবে না, 1000 লিটার পানি লাগবে। এই 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতার আমাদের যে বাক্সটা আছে, এই বাক্সর ভিতরে যে আয়তনটা আছে সেটা কি আমরা বলি হচ্ছে আমাদের কতটুকু আয়তন? 1000 লিটার আয়তন। সেটার আয়তন কত বলো তো ভাইয়ারা? 1000 লিটার আয়তন, 1000 লিটার আয়তন। ওকে, ফাইন, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো দিস ইজ দ্য থিং। এবং কেন সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার, কেন ডেসিমিটার কিউব মানে লিটার, এবং কেন মিটার কিউব মানে 1000 লিটার, আশা করি আজকের পর থেকে আপনাদের কারো আর কনফিউশন হবে না। আশা করি আপনারা প্রত্যেকে এই কনসেপ্টটা বুঝতে পারছেন। ওকে, আশা করি প্রত্যেকে আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারছেন। চলেন, এটা আমার যদি বুঝেন তাহলে এবার চলেন আমরা হচ্ছে এখান থেকে এই আয়তনের কয়েকটা একককে আমরা একটু কনভার্ট করে ফেলি। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম মনে করো, সাপোজ ধরো তোমাকে আমি বললাম 20 লিটার। হ্যাঁ, এখন এই 20 লিটারকে আমি তোমারে বললাম যে 20 লিটারকে তুমি কিসে কনভার্ট করবা? 20 লিটারকে তুমি মনে করো তোমারে বললাম মিটার কিউবে কনভার্ট করো, 20 লিটারকে মিটার কিউবে কনভার্ট করো। হ্যাঁ, তো তুমি কিভাবে এই 20 লিটারকে মিটার কিউবে কনভার্ট করবা? আসো দেখি 20 লিটারকে তুমি কিভাবে মিটার কিউবে কনভার্ট করবা, দেখি চলো। আসো দেখি, তো আমরা 20 লিটার, আমার কাছে আছে 20 লিটার, এটাকে আমি মিটার কিউবে কনভার্ট করতে চাই। 20 লিটারকে মিটার কিউবে কনভার্ট করতে চাই। আমি কিভাবে 20 লিটারকে মিটার কিউবে কনভার্ট করতে পারি? আচ্ছা চলো আমরা একটু দেখি। হ্যাঁ, জিনিসটা কি তুমি দেখো তো, 20 লিটার মানে কি বলো তো? লিটার মানে কি আমরা সবাই জানি, লিটার মানে হচ্ছে 20, লিটারের পরিবর্তে আমি লিখতেই পারি ডেসিমিটার কিউব। বলো তো বলা যায় কি না? ডেসিমিটার কিউব। তার মানে আমাকে বলছে 20 ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে, 20 ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে। ওকে, তো আমরা কিভাবে এটাকে মিটার কিউবে কনভার্ট করতে পারি একটু সবাই খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করি, একটু সবাই বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখো 20 লিটারকে মিটার কিউবে নিব, তো লিটার মানে কি ডেসিমিটার কিউব, তাহলে ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব। এখন তোমরা সবাই জানো, দেখো ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব, ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব, নিচ থেকে উপরে উঠবো। যদি নিচ থেকে উপরে উঠি তাহলে জানি কি করতে হয়? 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতে হয়। নিচ থেকে উপরে উঠলে কি করতে হয়? 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো তো ভাইয়ারা? আমার এই জিনিসটাকে 10 টু দি পাওয়ার, এই যে 20 আছে না, এই 20কে আমরা যখন 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করে দিব, 20 ডেসিমিটার কিউবকে আমরা যখন 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করে দিব, তখনই আমি এখানে পাবো এই যে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3। কোনো কিছুকে যখন নিচে 10 কিউব দ্বারা ভাগ করছো, এটাকে আবার গুণ আকারে 10 টু দি পাওয়ার -3 লেখা যায়। ওকে, তাহলে কি হবে? এত মিটার কিউব। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। তার মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ক্লিয়ার?
ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা কি করছি, আমরা 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করছি। কেন একবার ভাগ করছো? কারণ তুমি এক ঘর উপরে উঠছো। দেখো ডেসিমিটার থেকে মিটার কিউব উঠছো, মানে এক ঘর উপরে উঠছো। তো এক ঘর উপরে উঠলে একবার 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ। চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের কনফিউশন আর একটু ক্লিয়ার হবে। লেটস ডু ইট। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম এরকম, আমি এরকম বললাম যে ধরো এবার কি দেওয়া যায়, ধরো তোমার আমি দিলাম যে 22.4 লিটার। এই 22.4 লিটারকে আমি তোমার বললাম যে সেন্টিমিটার কিউবে কনভার্ট করো। 22.4 লিটারকে আমি কি বললাম, এটাকে আমি বললাম যে সেন্টিমিটার কিউবে কনভার্ট করো। ওকে, 22.4 লিটারকে বললাম সেন্টিমিটার কিউবে কনভার্ট করো। এখন যখন তোমাকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে বলবে, তখন তুমি কিভাবে করবা? তো এই যে 22.4 লিটার, এই কথাটা মানে কি, 22.4 লিটারের জায়গায় আমি লিখতে পারি কি ডেসিমিটার কিউব, তাই না? তাহলে আমাকে ডেসিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাইতে বলছে। এখন আমরা কি জানি দেখো, আমরা কি জানি, যখন ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে বলছে, তো ডেসি থেকে সেন্টিমিটার কিন্তু এক ঘর নিচে। তাহলে এবার তুমি নিচে নামতেছো, নিচে নামলে কি করতে হয় ভাইয়ারা, 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হয়। নিচে নামলে কি করতে হয়, 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হয়। তার মানে আমাকে এটাকে দেখো এরকম যদি বলতাম সেন্টিমিটার কিউব না, আমি তোমাকে বললাম মিলিলিটারে কনভার্ট করো। 22.4 লিটারকে মিলিলিটারে কনভার্ট করো। তো মিলিলিটারে যদি বলি একই কথা, মিলিলিটার আর সেন্টিমিটার কিউব কি একই কথা। তাহলে দেখো 22.4 লিটারকে মিলিলিটারে নিব, তো নিতে হলে আমাকে কি করতে হবে, এখন আমরা মোটামুটি সবাই জানি যে আমাকে কি করতে হবে, এখন আমাকে এক ঘর নিচে নামতেছি। তো এক ঘর নিচে নামলে আমাকে কি করতে হয়, এই 22.4কে 10 টু দি পাওয়ার 3 দিয়ে একবার গুণ করতে হয়। তুমি যখনই একবার গুণ করে ফেলবা তখনই এটা তোমার সেন্টিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে বা মিলিলিটারে কনভার্ট হয়ে যাবে, মানে 1000 দ্বারা গুণ। ওকে, চলো আমরা তারপরে আরেকটা দেখি। হ্যাঁ, এখন ধরো তোমার আমি বললাম এরকম, আসো মনে করো তোমার আমি বললাম এরকম যে এটা করো, এটা তোমরা নিজেরা করো। হ্যাঁ, এখন তোমার আমি বললাম যে কি দেওয়া যায়, তোমরা বললাম 1 মিটার কিউব থেকে 1 সেন্টিমিটার কিউবে কনভার্ট করো। 1 মিটার কিউব, এই 1 মিটার কিউবকে 1 সেন্টিমিটার কিউবে কনভার্ট করো। ওকে, 1 মিটার কিউবকে 1 সেন্টিমিটার কিউবে কনভার্ট করো। তাহলে এখন কি করবা, এটাকে কিভাবে সেন্টিমিটার কিউবে নিয়ে যাবা দেখি তো। 1 মিটার কিউবকে সেন্টিমিটার কিউবে নিয়ে যাবা, তো মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাইতে বলছে। এখন তুমি বলো তো কি করব, এখানে যে মান আছে কত বলো তো 1। এই 1 কে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাব, দেখো তো মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব, তো এটা হলো মিটার কিউব, এটা হলো সেন্টিমিটার কিউব। তার মানে নিচে নামতেছি, কয় ঘর নিচে নামতেছি, এক ঘর, দুই ঘর। তাহলে 2 ঘর নিচে নামতেছি, তাহলে কি করতে হবে, 2 বার গুণ করতে হবে, কি দিয়ে, 10 টু দি পাওয়ার 3 দিয়ে। তাহলে এই 1 কে একবার 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ, তারপরে এটাকে আরেকবার 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ, তার মানে আমার আসতেছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তার মানে 1 মিটার কিউব সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ফাইন, আশা করি সবাই বুঝে গেছো। সো এইভাবেই আমরা কি করি, আমরা হচ্ছে তোমার একটা জিনিসকে আরেকটা জিনিসে কনভার্ট করে ফেলি। তো আমি তাহলে এটা দেখলাম যে মোটামুটি আমাদের যে এখানে আছে যেমন 20 লিটার, এটা থেকে আমি যদি মিটার কিউবে যেতে চাই 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ, আমার এখানে কি আছে 22.4 লিটার। এটাকে যদি আমি তোমার ইয়াতে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে 1 ঘর নিচে নামতেছি, 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ। আর দেখো এখানে আছে আমার 1 মিটার কিউব, এই 1 মিটার কিউবকে আমি কি করতেছি, সেন্টিমিটার কিউবে কনভার্ট করতেছি। কিভাবে ভাই, 2 বার নিচে নামছি, তাহলে 2 বার গুণ। কে কে বুঝো নাই কমেন্ট করে জানো। যদি এমন কেউ থাকো যে ভাইয়া বুঝি নাই, কোনো অসুবিধা নাই, তুমি আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, কেউ যদি থাকো এখানে যে ভাইয়া বুঝি নাই, কোনো অসুবিধা নাই, অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, বলো ক্লিয়ার? ভেরি গুড, ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি আমাদের আয়তনের একক কিভাবে এক একক থেকে আরেক এককে কনভার্ট করতে হয় শিখে ফেলছি। যেটাই তোমাকে বলবো এখন তুমি পারবা।
ওকে, যেটাই বলবো তোমরা পারবা। তোমাকে একটা আমি আমি যদি তোমাদেরকে বলি এটা তোমরা করো তো দেখি, তোমরা উত্তর দিবা। তোমরা এটা আমাকে উত্তর দিবা যে আমি 22.4 লিটার বা 22.4 মিটার কিউব, 22.4 মিটার কিউব থেকে আমি এটাকে ধরো পারবা, যেটা বলবো এটাই পারবা। কি বলবো, মিলিলিটার কিউবে জাস্ট পারবা তোমরা, থাক। এটা তোমরা উত্তর দিতে পারবা, আমি জানি সবাই যেটাই বলি যাই বলি তোমরা উত্তর দিতে পারবা। ওকে ফাইন। তো এই গেল আমাদের হচ্ছে ভাইয়া আয়তনের একক। হ্যাঁ, আয়তনের একক। দেখি তোমরা এটা, আচ্ছা তাকে একটা উত্তর দাও। কেউ কেউ পারে নাই, যারা যারা পারো নাই বুঝো নাই তারা উত্তর দিবা। হ্যাঁ, 20 লিটারকে ধরো, তোমাকে বললাম 20 লিটার, এই 20 লিটারকে তোমাকে বললাম যে মিলি লিটার কিউব, তোমাকে বললাম যে 20 লিটারকে মিলিমিটার কিউবে কনভার্ট করতে। ওকে, 20 লিটারকে মিলিমিটার কিউবে, মিলিমিটার কিউবে কনভার্ট করো। দেখি এটা তোমরা উত্তর দাও তো কত হবে। 20 লিটারকে মিলিমিটার কিউবে কনভার্ট করবা। ওকে বলো, 20 লিটারকে মিলিমিটার কিউবে কনভার্ট করবা। সমস্যা নাই, প্রথম স্লাইডে আবার যাব আমরা, কোনো অসুবিধা নাই। চলো তাড়াতাড়ি বলো দেখি, 20 লিটারকে মিলিলিটার কিউবে কনভার্ট করব কিভাবে করব দেখি আমরা। সময় মণ্ডল, আয়েশা সিদ্দিকা, আর একটা হচ্ছে রাফি ইসলাম। ওকে, তোমরা তিনজন উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো দেখি। রাফি, তারপরে আয়েশা সিদ্দিকা, সময় মণ্ডল, তোমরা চেষ্টা করো। এই যে 20 লিটার, সাইমুম 20 হবে, 20 হবে। হ্যাঁ, বলো কি করব। লিটার থেকে মিলিমিটার কিউবে যাব, লিটার থেকে মিলিমিটার কিউবে। এখন তোমরা বলো তো লিটার মানে কি। এই যে সবাই উত্তর করে দিতেছো, ভেরি গুড। লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব। এই যে মাত্র বলছি তোমাদেরকে, আমাদের লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব। হ্যাঁ, এই যে দেখো, ডেসিমিটার কিউব যেই কথা, লিটারও একই কথা। ডেসিমিটার কিউব যেই কথা, লিটারও কি কথা, একই কথা। ওকে, আমাকে বলছে যে লিটার থেকে মিলিমিটার কিউবে যাইতে। দেখো এই যে দেখো, লিটার থেকে মিলিমিটার কিউব, তো লিটার মানে ডেসিমিটার কিউব। তার মানে এইখান থেকে একটু খেয়াল করো, একটু সবাই বোঝার চেষ্টা করো। এই যে এইখান থেকে আমাকে এইখানে যাইতে বলছে, এই জায়গাটা থেকে এই জায়গাতে যেতে বলেছে। ওকে, আমার কাছে দেওয়া আছে দেখো লিটার, লিটার মানে ডেসিমিটার কিউব, মানে এই জিনিসটা। তার মানে এই ডেসিমিটার কিউব থেকে মিলিমিটার কিউবে তোমাকে যেতে বলছে, এইখান থেকে এইখানে যেতে বলছে। তো তুমি কিভাবে যাবা? আমরা জানি যখন উপর থেকে নিচে যায়, দেখো উপর থেকে নিচে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। এই যে দেখো লেখা আছে, উপর থেকে নিচে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তো তুমি উপর থেকে নিচে গেছো, এখন দেখো তো কয় ধাপ নিচে গেছো। দেখো ডেসিমিটার থেকে সেন্টিমিটার কিউব হচ্ছে এক ধাপ, সেন্টিমিটার কিউব থেকে মিলিমিটার কিউব হচ্ছে আরেক ধাপ। দেখো ডেসিমিটার থেকে সেন্টিমিটার, এটা হচ্ছে এক ধাপ, সেন্টিমিটার থেকে মিলিমিটার হচ্ছে আরেক ধাপ। তার মানে তুমি 2 ধাপ নিচে নামছো। উপর থেকে নিচে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তো তুমি কয় ধাপ নিচে নামছো? তুমি 2 ধাপ নিচে নামছো। যেহেতু 2 ধাপ নিচে নামছো, তাই কি করতে হবে, এটাকে 2 বার, এটাকে কি করতে হবে, এই 20কে কি করতে হবে, 20কে 2 বার 10⁻³ দিয়ে গুণ করতে হবে। 2 বার 10⁻³ দিয়ে গুণ, বুঝতে পারছো? এই 20কে 2 বার 10⁻³ দিয়ে গুণ করতে হবে। 20 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ করলে এটা আমাদের এই মিলিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এই যে আয়েশা সিদ্দিকা পেরে গেছে এবার, গুড, ভেরি গুড। অস্থির, ফাইন। তা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ওকে, আশা করি সবাই বুঝে গেছো। হ্যাঁ, যখন আমরা নিচে নামবো তখন আমাদের 10⁻³ দিয়ে গুণ করতে হবে, আর যখন আমরা উপরে উঠবো তখন 10⁻³ দ্বারা ভাগ করতে হবে। আমরা সবার কাছ থেকে আরেকটা উত্তর নিব, সবাই এটা করার চেষ্টা করো তো দেখি। আমি তোমাকে বললাম 10 সেন্টিমিটার কিউব। ওকে,
10 সেন্টিমিটার কিউব থেকে তোমাকে বললাম মিটার কিউবে যাও, 10 সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাও। তাহলে কি করব বলো তো ভাইয়েরা? 10 সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে বলছে, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে বলছে। ওকে, অথবা আমি তোমাকে বললাম 10 মিলিলিটার, এভাবে দেখো 10 মিলিলিটারকে মিটার কিউবে কনভার্ট করো। তো তাহলে এটা কিভাবে আমি উত্তরটা করব? আমরা আবার আগের স্লাইডে চলে যাব, দেখবো আমরা মিলিলিটার মানে কি। দেখো মিলিলিটার মানে কি সবাই একটু খেয়াল করি। এই দেখো মিলিলিটার যেই কথা একটু আগে পড়াইছি, সেন্টিমিটার কিউবে একই কথা। মিলিলিটার যেই কথা সেন্টিমিটার কিউবে একই কথা। তার মানে এই সেন্টিমিটার কিউবের মধ্যে আমি আসি, আমাকে বলছে মিটার কিউবে যাইতে। তাহলে দেখো সেন্টিমিটার কিউবের মধ্যে আছো, তোমাকে মিটার কিউবে যেতে বলেছে, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে বলেছে। তার মানে দেখো তোমাকে উপরে উঠতে বলছে, তুমি আসো নিচে, তোমাকে বলছে উপরে উঠতে। তো আমরা যদি নিচ থেকে উপরে উঠি তাহলে আমাকে কি করতে হবে? আমরা জানি নিচ থেকে যখন উপরে উঠি তখন 10⁻³ দিয়ে ভাগ করতে হয়। তো দেখো সেন্টিমিটার কিউবের মধ্যে আসি, আমি মিটার কিউবে যাব, উপরে যাব। এখন আমি যদি উপরে যেতে চাই, কয় ধাপ উপরে উঠছি? দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটার কিউব এক ধাপ, তারপর ডেসি থেকে মিটার কিউব এক ধাপ, মানে 2 ধাপ উপরে উঠছি। তাহলে যদি আমরা জানি যে উপরে ওঠার সময় ভাগ দিতে হয়, তাহলে কি করতে হবে এখন তোমরাই বলো। এই দেখো 10, দেখো খেয়াল করো 10 10 10 কি আছে? মিলিলিটার। মিলিলিটার মানে কি? সেন্টিমিটার কিউব। এটাকে কিসে কনভার্ট করব? মিটার কিউবে। তো 2 ধাপ উপরে উঠছি, তাহলে কি করতে হবে? এই 10কে 2 বার 10⁻³ দিয়ে ভাগ করতে হবে, একবার, তারপরে এই যে আরেকবার 10⁻³ দ্বারা ভাগ করতে হবে। ওকে, 10কে 2 বার 10⁻³ দ্বারা ভাগ। ভেরি গুড। অনেক বজবজ পোলাপান আছে, অস্থির পোলাপান। এই যে রাফি পেরে গেছে, অস্থির। ঠিক আছে, অস্থির, জোস, সেরা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে তোমরা এখন সবাই পেরে গেছো, সবাই পেরে গেছে এখন। গুড, আসো। তো খুবই সহজ, হ্যাঁ জিনিসগুলো। এই যে সবাই বুঝে গেছো, মাশাআল্লাহ, জোস জোস, সেরা। তাহলে এই যে এইভাবে আমরা কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, আমি কয়েকটা তোমাদেরকে এখানে উদাহরণ লিখে দিচ্ছি, বাকিগুলা কিন্তু আমি তোমাদের করাই দিচ্ছি। ওকে, বাকিগুলো এখানে হয়ে গেছে তোমাদের। তো আমাদের আয়তনের একক নিয়ে আমার আশা করি তোমাদের কারো আর কোনো সমস্যা হবে না। আয়তনের একক আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আয়তনের একক নিয়ে কারো কোনো অসুবিধা নাই। এবার আমরা দেখবো আমাদের চাপের একক। তো মেইনলি এই 3 ধরনের এককই আমাদের কেমিস্ট্রি বইতে সবচেয়ে বেশি ইউজ হয়। একটা আয়তনের একক, একটা চাপের একক, এবং আরেকটা হচ্ছে আমাদের তাপমাত্রার একক। আয়তনের একক তো তোমাদের খুব ভালো করে পড়াইলাম, এতক্ষণ ধরে পড়াইলাম। যারা বুঝুনি, যদি কেউ এমন থাকো বুঝুনি, তুমি হয়তো পরে জয়েন করছো ক্লাসে। কেউ যদি না বুঝে থাকো তার মানে তুমি ক্লাসে পরে জয়েন করছো। তুমি যদি ক্লাস শুরু থেকে দেখো তুমি অবশ্যই বুঝবা। তো যারা বুঝুনি তোমরা এই অংশটুকু দরকার আরেকবার দেখে নিবা। ঠিক আছে, যারা পরে জয়েন করছো তারা আরেকবার দেখে নিবা। এবার আসো চাপের একক। এখন চাপের একক কেমনে কনভার্ট করে? হ্যাঁ দেখো, খেয়াল করো, সিম্পল, এটা খুব সহজ জিনিস, আমরা একটু দেখি। দেখো চাপের একক মানে কি? চাপের একক হচ্ছে সিম্পল, যে আমরা জানি চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। চাপের সবচেয়ে কমন এককটা কি? চাপের সবচেয়ে কমন এককটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তো আমরা সবাই জানি যে আমাদের 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ 1 অ্যাটমসফিয়ার সমান সমান কত? 1 এটিএম। এটিএম মানে অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার সমান সমান কত? তোমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছো। হ্যাঁ, 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে 101,325 প্যাসকেল। 101,325 প্যাসকেল। কিভাবে আসছে আমি একটু পরে তোমাদের দেখাই দিব, একটু ওয়েট করো আস্তে আস্তে। হ্যাঁ, আমরা আগে লিখি। 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101,325 প্যাসকেল, বা এই প্যাসকেল মানে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। নিউটন মিটার ইনভার্স 2। হ্যাঁ, কেন? কারণ আমরা জানি চাপ, আমরা সবাই মোটামুটি এটা জানো। দেখো চাপ P = হচ্ছে F/A, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। পড়ছো না? চাপ P = কি? F/A। তো F মানে কি? বল, বলের একক কি? নিউটন। আর A হচ্ছে আমাদের এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তো সেখান থেকে আমরা লিখি নিউটন মিটার ইনভার্স 2। নিউটন মিটার ইনভার্স 2। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে না? ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ,
তাহলে আমরা দেখলাম 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু হচ্ছে 101,325 প্যাসকেল, বা হচ্ছে প্যাসকেল মানে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। এখন এটাকেই আমি ধরো কিলো প্যাসকেলে কনভার্ট করতে চাই, তাহলে যে কোনো কিছুকে কিলোতে কনভার্ট করলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ। হ্যাঁ, গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করতে হলে 1000 দ্বারা ভাগ, মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা ভাগ। এটাকে 1000 দ্বারা ভাগ করো, তাহলে কত আসতেছে? 101.325 কিলো প্যাসকেল। ওকে, 101.325 কিলো প্যাসকেল। সিম্পল, আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আবার এই 1 অ্যাটমসফিয়ার সমান সমান কি জানো? আবার ভাইয়া এই 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে এই যে 1 অ্যাটমসফিয়ার আছে আমাদের এখানে, দেখো এই যে এখানে যে 1 অ্যাটমসফিয়ার, এই যে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে 101,325 প্যাসকেল অথবা 101.325 কিলো প্যাসকেল। ওকে, আবার খেয়াল করো, এই 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। কিভাবে আসছে আমি বুঝাচ্ছি, একটু পরে সব বুঝাবো তোমাদেরকে। 760 মিলিমিটার মার্কারি, চাপের একক নিয়ে আলাদা করে কথা বলবো তোমাদের। হ্যাঁ, মানগুলা কিভাবে আসছে, প্রমাণটা কি, সব দেখাবো, চিল থাকো। 760 মিলিমিটার মার্কারি। দেখো মিলিমিটারকে আমি চাইলে সেন্টিমিটারে কনভার্ট করতে পারি, তাহলে এই সেন্টিমিটারে কনভার্ট করলে আসবে 76 সেন্টিমিটার মার্কারি। মার্কারি মানে হচ্ছে পারদ। হ্যাঁ, বুঝাবো কেন মার্কারি লেখে, বুঝাবো। এবার দেখো এই জিনিসটাকে আবার আমি এভাবেও লিখতে পারি। দেখো সেন্টিমিটার আছে, মিটারে কনভার্ট করলে 0.76 মিটার মার্কারি। তো 760 মিলিমিটার মার্কারি যেই কথা, 76 সেন্টিমিটার মার্কারিও একই কথা, 0.76 মিটার মার্কারিও একই কথা, সবগুলো একই জিনিস। ওকে, এবার খেয়াল করো এই জায়গাতে দেখো, এই মার্কারির পরিবর্তে তুমি যদি এখানে পানি নাও, তাহলে এটা হবে 10.32 মিটার পানি। জিনিসটা আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি। 10.32 মিটার পানি মানে মার্কারির জায়গায় তুমি যদি পানি নাও, তাহলে এটা 10.32 মিটার হবে, মানে 0.76 মিটার মার্কারি, এটা মানেও 1 অ্যাটমসফিয়ার। আবার 10.32 মিটার পানি, এটা মানেও 1 অ্যাটমসফিয়ার। কিভাবে আসছে সবগুলার প্রমাণ দিব, সবগুলো এখন আমরা প্রমাণ করব, কোনো অসুবিধা নেই, তোমরা সবাই বুঝতে পারবা। আগে খালি লেখো জিনিসটা, ঠিক আছে? অথবা এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের 14.69 পিএসআই, 14.69 পিএসআই, ঠিক আছে? পিএসআই 14.69 পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ওকে, আচ্ছা আচ্ছা, তো এগুলো সবই হচ্ছে আমাদের কার একক? এই প্রত্যেকটাই হচ্ছে ভাই আমাদের চাপের একক। হ্যাঁ, মেইনলি চাপের এই এককগুলোই সবচেয়ে কমনলি ইউজড হয়, এই এককগুলোই সবচেয়ে বেশি ইউজ করা হয়। ওকে, তাহলে প্যাসকেল এককে 1 অ্যাটমসফিয়ার সমান কত? 101.325। কিলো প্যাসকেল এককে 1 অ্যাটমসফিয়ার সমান কত? 101.325। জাস্ট মনে রাখো আপাতত, পরে ব্যাখ্যা করতেছি সবগুলা। হ্যাঁ, আচ্ছা, মিলিমিটার মার্কারি এককে 1 অ্যাটমসফিয়ার সমান কত? 760। আবার দেখো সেন্টিমিটার মার্কারি এককে 1 অ্যাটমসফিয়ার সমান কত? 76 সেন্টিমিটার। মিটার মার্কারি এককে 1 অ্যাটমসফিয়ার সমান কত? 0.76। ওকে, তারপরে মিটার পানি এককে কত? 10.32। পিএসআই এককে কত? 1 অ্যাটমসফিয়ার সমান 14.69। তো এই সবগুলো আছে চাপের একক। হ্যাঁ, এখন একটা কথা মনে রাখবা, এই যে 760 মিলিমিটার মার্কারি যে আছে, এইটা সমান সমানই আবার আমরা লিখতে পারি 760 টর। মানে মিলিমিটার মার্কারি যেই কথা, টরও একই কথা। বুঝছো? মানে দেখো মানটার দিকে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো 760 মিলিমিটার মার্কারি সমান সমান হচ্ছে 760 টর। তাই কথাটা মানে কি, দেখো 760 তো ঠিকই আছে, তার মানে মিলিমিটার মার্কারি আর টর আসলে একই জিনিস। ওকে, মিলিমিটার মার্কারি যেই কথা, টরও তোমার একই কথা। এই যে মিলিমিটার মার্কারি যেই কথা, এই টরও তোমার একই কথা। ঠিক আছে, একই কথা। তাহলে দেখো আমি মোটামুটি চাপের যে এককগুলো সবচেয়ে বেশি কমনলি ইউজড হয়, প্রত্যেকটা এককের 1 অ্যাটমসফিয়ারের মানটা কত সেটা আমি দেখে নিলাম। এখন এই চাপের এককগুলোকে আমরা যখন কেমিস্ট্রির অঙ্ক করতে যাই, তখন মোস্ট অফ দ্য টাইম চাপের একককে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করি। সব সময় চেষ্টা করি চাপের এককটাকে
অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নেওয়ার। এখন এই চাপের একককে কিভাবে ভাইয়া অ্যাটমসফিয়ারে কনভার্ট করা যায় সেটাই আমরা একটু দেখবো এখন। হ্যাঁ, যে চাপের একককে ভাইয়া কেমনে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে, চাপের একককে কিভাবে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে। তো কিভাবে তুমি চাপের কোনো একটা একককে অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করবা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে চাপের যে কোনো মান, দেখো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে চাপের যে কোনো মান তুমি অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা, অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা, যে কোনো চাপের যে কোনো মানকে তুমি ওই এককের আদর্শ মান দিয়ে ভাগ করবা। লেখো উপরে থাকবে চাপের যে কোনো মান, আমি বুঝাই দিচ্ছি কোনো অসুবিধা নাই, খালি লেখো চাপের যে কোনো মান ডিভাইডেড বাই হবে ওই এককের আদর্শ মান। চাপের যে কোনো মান ডিভাইডেড বাই হবে ওই এককের আদর্শ ওই এককের আদর্শ মান। তার মানে কি, যে কোনো একটা একককে ধরো যে কোনো একটা মান দিয়ে তোমার বললো এটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। নর্মালি ইউজুয়ালি সাধারণত কেমিস্ট্রিতে আমরা যখন অঙ্ক করতে যাই আমাদের সবসময় টার্গেট থাকে চাপের মানটাকে অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করে নেওয়া, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আমাদের ধান্দাই থাকে যেটা অ্যাটমসফিয়ারে যেমনি নিতে হবে। অ্যাটমসফিয়ারে তুমি কেমনে নিবা, যে কোনো মানকে ওই এককের আদর্শ মান দিয়ে ভাগ করবা, যে কোনো মানকে ওই এককের আদর্শ মান দিয়ে ভাগ করবা। ভাইয়া বুঝি নাই ব্যাপারটা, কোনো অসুবিধা নাই, তোমাকে বুঝতে হবে না, তুমি জাস্ট একটু তাকাও, কোনো অসুবিধা নাই, তুমি তোমার কোনো প্যারা নাই, তুমি সামনের দিকে তাকাও, জাস্ট তাকায় থাকো, তোমার কাজ হচ্ছে তাকায় থাকা। ভাইয়া তোমার সব বুঝাই দিচ্ছি, কোনো অসুবিধা নাই। কেমনে চলো দেখো, খেয়াল করো। ধরো তোমাকে আমি এরকম ভাবে বললাম যে আমার কাছে এরকম আছে যে 760, এই ধরো এরকম, হ্যাঁ ধরো তোমার আমি এরকম ভাবে বললাম যে 720 ধরো তোমার বললাম 720 মিলিমিটার মার্কারি। ওকে, 720 মিলিমিটার মার্কারি তোমার বললাম এইটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। 720 মিলিমিটার মার্কারিকে তুমি অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা, 720 মিলিমিটার মার্কারিকে অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা। দেখো যে কোনো একককে তুমি অ্যাটমসফিয়ারে কেমনে কনভার্ট করবা, সিম্পল নিয়মটা কি, যেই মানটা দেওয়া থাকবে মানটা কত বলো তো 720, এই যেই মানটা দেওয়া থাকবে এই মানকে এই মিলিমিটার মার্কারি এককের আদর্শ মান দ্বারা ভাগ করতে হবে। তো দেখি তো আমাদের মিলিমিটার মার্কারি এককের আদর্শ মান কত, 760। তার মানে তোমাকে কি করতে হবে, একে 760 দ্বারা ভাগ করতে হবে। যেই মানটা তোমাকে দিয়ে দিবে সেটাকে ওই এককের আদর্শ মান দিয়ে তুমি যদি ভাগ করো তাহলেই এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। চলো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ধরো তোমাকে আমি এরকম দিলাম, একটু খেয়াল করো, তোমার এরকম দিলাম আমি যে আমার কাছে আছে গেজ লাইক এরকম তোমারে বললাম আমার কাছে আছে, ধরো তোমারে বললাম 100 কিলো প্যাসকেল। ওকে, কত আছে, 100 কিলো প্যাসকেল। এখন এই 100 কিলো প্যাসকেলকে আমি বললাম যে এটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। তুমি কিভাবে 100 কিলো প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা, খুব সহজ ভাই, সামনের দিকে তাকায় থাকো। দেখো তুমি কি করবা, যেই মানটা দেওয়া থাকবে এই যে 100 দেওয়া আছে না, এই 100কে ভাগ করতে হবে কি দিয়ে, কিলো প্যাসকেল এককের আদর্শ মান দিয়ে। এখন আমরা দেখি তো কিলো প্যাসকেল এককের আদর্শ মান কত, এই দেখো কিলো প্যাসকেল এককের আদর্শ মান কত, 101.325। কিলো প্যাসকেল এককের আদর্শ মান হচ্ছে 101.325। তার মানে তুমি কি করবা, তুমি এই 100 মানটাকে 101.325 দ্বারা ভাগ করে দিবা। ওকে, ভাগ করে দিলেই এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার। ওকে, চলো আমরা তার পরেরটা দেখি। ধরো তোমাকে আমি বললাম এরকম, একটু খেয়াল করো, তোমাকে আমি বললাম যে লাইক আমার কাছে আছে এরকম, কত আছে ধরে নাও যে আমার কাছে আছে এরকম, ধরো তোমার আমি বললাম 10 মিটার, বা ধরো তোমার আমি বললাম
যে 12 মিটার পানি, 12 মিটার পানি। এখন তোমাকে বললাম এইটাকে কনভার্ট করো অ্যাটমসফিয়ারে। এই যে 12 মিটার যে পানি আছে এটাকে তুমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। তুমি কিভাবে এই 12 মিটার পানিটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা? নিয়মটা কি? 12 মিটার পানিকে অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করবা একটু খেয়াল করো। নিয়মটা হচ্ছে কি ভাই, আমার যে মানটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে 12, এই 12টাকে আমরা কি করব? এই 12টাকে আমরা কি করব? এই মিটার ওয়াটার এককের আদর্শ মান দ্বারা ভাগ করব। এখন মিটার ওয়াটার এককের আদর্শ মান কত? মিটার পানির আদর্শ মান কত? এই দেখো তো, মিটার পানির আদর্শ মান কত? 10.32। কত? 10.32। তাহলে তুমি এটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হলে কি করতে হবে? এটাকে 10.32 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলেই এটা আমাদের অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এই যে চাপের এককটা আসলে কিভাবে কনভার্সন হয়, সোজা না? অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করতে হয়, তো তোমার প্রায় সময় এরকম অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে বলে, হ্যাঁ, বা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আসলে এই জিনিসটা লাগেই, এরকম অ্যাটমসফিয়ারে কনভার্ট করা আমাদের লাগেই। হ্যাঁ, তোমরা এইবার আমাকে উত্তর দিবা, এটা তোমাদের কাজ। তোমরা সবাই আমাকে উত্তর দাও তো দেখি। আমি তোমাকে বললাম আমার কাছে আছে 500 টর, 500 টর। এখন এই 500 টরকে আমি বললাম তুমি এটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। 500 টরকে বললাম অ্যাটমসফিয়ারে কনভার্ট করো। তোমরা নিজেরা একটু উত্তর দাও, তোমরা নিজেরা উত্তর দাও যে 500 টরকে কিভাবে অ্যাটমসফিয়ারে কনভার্ট করা যায়। 500 টরকে কিভাবে অ্যাটমসফিয়ারে কনভার্ট করা যায়? 500 টর এই জিনিসটাকে আমরা কিভাবে কিভাবে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারি? কিভাবে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারি? বলো 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 বলো, একটু কমেন্ট করে জানায় দাও, তাড়াতাড়ি জানায় দাও। 500 টরকে কেমনে অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা? নিয়মটা কি? আরে সবাই উত্তর দিয়ে দিস। পোলাপান এত বস, পোলাপান অস্থির, পোলাপান অস্থির। তাহলে আমার যে মানটা থাকবে 500, আমার যে মান থাকবে 500, এই 500 মানকে আমরা কি করব? এই 500 মানকে আমরা টর এককের আদর্শ মান দিয়ে ভাগ করব। তো টর এককের আদর্শ মান কত? দেখো তো, টর এককের আদর্শ মান কত? 760। তার মানে তুমি এটাকে 760 দ্বারা ভাগ করে দিবা, তাহলেই এই এককটা তোমার অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে চাপের একককে কনভার্ট করতে পারি, আমরা কিভাবে আয়তনের একককে কনভার্ট করতে পারি, মোটামুটি আমরা কিন্তু শিখে ফেলছি, তাই না? কিভাবে চাপের একককে, কিভাবে আয়তনের একককে কনভার্ট করা যায় আমরা কিন্তু মোটামুটি শিখে ফেলছি। ওকে, এইবার আমরা আমাদের তাপমাত্রার একক নিয়ে আলোচনা করব। তাপমাত্রার একক। ওকে, তো তাপমাত্রার একক কি? দেখো, তাপমাত্রার এককের কনভার্ট করার নিয়মটা কি? আমরা সাধারণত 3 ধরনের একক নিয়ে কাজ করি তাপমাত্রার ক্ষেত্রে। একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট এবং আরেকটা হচ্ছে কেলভিন। এছাড়াও তাপমাত্রা কিন্তু আরো বেশ কিছু একক আছে যেগুলো আমরা পরবর্তীতে আমরা শিখব। আমরা যখন আরেকটু বড় হব তখন আমরা শিখব। ঠিক আছে? যখন আরেকটু বড় হবা, যখন তুমি আরেকটু বড় হবা, মানে একটু যখন ক্লাস, মানে একটু যখন পড়াশোনা করা শুরু করবা তখন শিখো। আপাতত যেটা দরকার, আপাতত যেই বেসিকটুকু তোমার দরকার সেটা দেখাই দিচ্ছি। তো সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট 3 ধরনের স্কেল নিয়ে কাজ করব। সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। তো এখন এই সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইটের এই এককটা ট্রান্সফার করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকম, দেখো, C/5 ইকুয়াল টু হচ্ছে C/5। সি মানে হচ্ছে সেলসিয়াস, সি মানে হচ্ছে সেলসিয়াস। ওকে, C/5 ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। ওকে, ডিভাইডেড বাই 5। তাহলে দেখো সেলসিয়াস আর কে মানে কি? কে মানে হচ্ছে আমাদের কেলভিন। এখন আরেকটা একক বলছিলাম সেটা হচ্ছে ফারেনহাইট। তাহলে কি হবে? ফারেনহাইটের ক্ষেত্রে হচ্ছে F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এই তাপমাত্রার একক কনভার্ট করার ক্ষেত্রে সাধারণত এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি। যখন তোমাকে বলবে যে সেলসিয়াস থেকে কেলভিনে যাও, বা কেলভিন থেকে ফারেনহাইটে যাও, বা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাও, যখন আমাকে এরকম কনভার্ট করতে বলবে এক একক থেকে আরেক এককে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে? এখন তুমি কিভাবে ভাইয়া এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো, কিভাবে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো সেটাই আমরা দেখব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তার আগে একটা জিনিস খেয়াল করো। আমি ধরো এই দুইটা একক নিয়ে কাজ করি একটু। এই দুইটা একক নিয়ে একটু কাজ করি। দেখো, সেলসিয়াস আর কেলভিন নিয়ে।
আমি ধরো এই সেলসিয়াস আর কেলভিন নিয়ে কাজ করতেছি, সেলসিয়াস আর হচ্ছে এই কেলভিন নিয়ে কাজ করতেছি, এই দুইটা। ধরো আমাকে সেলসিয়াস দিছে, কেলভিন বাইর করতে বলছে, এরকম কিছু একটা। তুমি যদি সেলসিয়াস আর কেলভিন নিয়ে কাজ করো তাহলে দেখো তো লেখা যায় না এই দুইটা, C/5 ইকুয়াল টু কি লেখা যায়, K-273 ডিভাইডেড বাই 5। দেখো নিচের 5 কাটাকাটি চলে যায়, তাহলে দেখো তো C ইকুয়াল টু কি থাকতেছে, K-273, তাই না? তাহলে দেখো তো এখান থেকে লেখা যায় K ইকুয়াল টু কত বলো তো, এই যে দেখো এখান থেকে আমরা K ইকুয়াল টু কত লিখতে পারি, K ইকুয়াল টু লিখতে পারি না C প্লাস 273। তার মানে কি, তার মানে হচ্ছে C মানে সেলসিয়াস, K মানে কেলভিন। সেলসিয়াসের মানের সাথে 273 যদি আমরা যোগ করি তাহলে সেটা কেলভিনে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে সেটা কেলভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে নিয়মটা কি, যে আমি যদি সেলসিয়াসের মানের সাথে 273 যোগ করে দেই তাহলে সেটা আমাদের কেলভিনে কনভার্ট হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা এক একক থেকে আরেক একক কনভার্ট করব। চলো কয়েকটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? আমরা যদি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই দেখবা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করো। ধরো আমি তোমারে বললাম যে আমার কাছে আছে লাইক এরকম দেওয়া আছে, দেখো ধরো আমি তোমারে বললাম যে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াসকে বললাম যে কেলভিনে কনভার্ট করো, এটাকে কেলভিনে কনভার্ট করতে বলছে। তো সেলসিয়াসকে কেলভিনে নিতে বলছে, কেলভিন। তো মাত্রই দেখলাম তোমাকে সেলসিয়াস থেকে যদি কেলভিনে যাইতে বলে তাহলে তুমি কি করবা, সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে কি করবা? মাত্রই দেখছি যে ভাই নিয়মটা হচ্ছে, মানে আমরা চাইলে পুরো ফর্মুলা দিয়েও করতে পারি, আর শর্টকাট নিয়মটা হচ্ছে 273 যোগ করে দাও। সেলসিয়াসের মানের সাথে 273 যোগ করলেই কেলভিন চলে আসবে। তাহলে আমি দেখো তো কিভাবে করতে পারি, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস যে আছে, এই 25-এর সাথে আমি যদি 273 যোগ করে দেই তাহলেই সেটা আমার কেলভিনে কনভার্ট হয়ে যাবে। 25-এর সাথে 273 যোগ করে দিলেই কেলভিনে কনভার্ট হয়ে যাবে। এটা হলো একদম সহজটা, মানে সেলসিয়াস থেকে কেলভিন। এখন যদি তোমাকে কখন এরকম বলে যে ভাই সেলসিয়াস থেকে আপনি হচ্ছে ফারেনহাইটে যান, ধরো তোমারে বললাম যে আমার কাছে আছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমি বললাম যে আপনি ফারেনহাইটে কনভার্ট করেন। তো এটাকে তুমি ফারেনহাইটে কিভাবে কনভার্ট করবা, ডিগ্রি ফারেনহাইটে কিভাবে কনভার্ট করবা? তো চলো একটু দেখি। এখন তার মানে সম্পর্কটা কার সাথে, সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্কটা হচ্ছে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের। তো দেখো তো সেলসিয়াসের জন্য কি C/5, ফারেনহাইটের জন্য কি F-32 ডিভাইডেড বাই 9। চলো আমরা একটু দেখি, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করি। এখন দেখো তো আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতেই পারি C/5, যেহেতু ফারেনহাইটে যাইতে হবে, F-32 ডিভাইডেড বাই 9। আমার কোন এককে মান দেওয়া আছে, সেলসিয়াস এককে মান দেওয়া আছে। তার মানে সি এর মান, সেলসিয়াসের মান হচ্ছে 25, তাহলে আমি এখান থেকে এখন লিখতেই পারি 25 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে F, ফারেনহাইটটা বের করতে বলছে, F-32 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে দেখো তো এই 25-এ 5 থাকতেছে, 5-এর 9 দিয়ে গুণ করলে 5 নং 45। তাহলে আমার এখান থেকে দেখো তো আমি লিখতেই পারতেছি F-32 ইকুয়াল টু হচ্ছে 5 × 9, ওকে 5 নং 45। তাহলে এখান থেকে আমি এখন বলতে পারতেছি আমার ফারেনহাইটটা কত আসতেছে, দেখো তো এটা আসতেছে 45 যোগ হচ্ছে 32। ওকে, সো এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে আমাদের উত্তর। তো 45 আর 32 যোগ করলে কত হয়, 77 ডিগ্রি ফারেনহাইট। তো এই হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে? তো এইভাবে আমাদের মাঝে মধ্যেই সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাইতে বলে, আবার সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে বলে। যখন যেটা লাগবে আমরা সেটাতে কনভার্ট করে ফেলবো। এইবার তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাকে বলবা, শোনো ফারেনহাইট এককটা কোথায় ব্যবহার করে জানো? হ্যাঁ, ফারেনহাইটের সবচেয়ে কমন ব্যবহার কোথায় হয় বলতে পারবা কেউ? সবাই প্রায় এটা ইউজ করো। সেটা হচ্ছে আমাদের শরীরে আমরা যে থার্মোমিটারে তাপমাত্রা মাপি না, থার্মোমিটার দিয়ে আমরা যে তাপমাত্রা মাপি না, এই থার্মোমিটার আসলে ফারেনহাইট স্কেলে তোমাকে মান দেয়। তুমি বলো না আমাদের বডি টেম্পারেচার কত, 98, 98 ডিগ্রি বলো না, 198, ডর 99, 102 জ্বর বলো না, 102 জ্বর, 102 জ্বর যে বলো, এটা কোন এককে? এটা ফারেনহাইট এককে। এটা কত এককে? ফারেনহাইট এককে।
তো তোমাকে যদি আমি বলি তাহলে এবার তুমি এটার উত্তর দিবা 102 ডিগ্রি ফারেনহাইট, 102 ডিগ্রি জ্বর, এইটা সেলসিয়াস এককে কত? আমি যদি বলি এটা সেলসিয়াস এককে কত, তোমরা বলো। 102 ডিগ্রি জ্বর, এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো, এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো, বলো 102 ডিগ্রি ফারেনহাইটকে, ফারেনহাইট মানে কত ডিগ্রি সেলসিয়াস জ্বর? এই যে তোমরা সবাই উত্তর দিয়ে দিছো, গুড। আমার মনে করো 102 ডিগ্রি জ্বর হয়েছে, এটা আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? দেখি তোমরা সেলসিয়াসে বের করে উত্তরটা দাও তো, একটু উত্তরটা দাও তো দেখি কত তাপমাত্রা, সবাই একটু কমেন্ট করে জানাও। 102 ডিগ্রি ফারেনহাইট, 102 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেলসিয়াস? সাইমুম বলে দিছে 38.89 ডিগ্রি সেলসিয়াস। দেখি বাকিদের অ্যান্সার কত আসে, বাকিদের অ্যান্সারটা কত দেখে ফেলি। 38.89 বলছে সাইমুম। বাকিদের কি অবস্থা? হ্যাঁ সাবাস, শাহানা ইসলামও বলছে 38.89। ভেরি গুড, অস্থির। তাহলে আমি একবারে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা এটা কেন আসছে তোমরা নিজেরাই এখন পারবা। 38.89 ডিগ্রি সেলসিয়াস মানে 38.89 ডিগ্রি সেলসিয়াস। গুড, অস্থির। নিরুপমা, প্রমিত মণ্ডল, তারপরে হচ্ছে শাহানা, সবাই সঠিক উত্তর দিছো, ভেরি গুড। নুসরাত জাহান লিমু, অস্থির অস্থির, গুড। তো এটাই হচ্ছে আমাদের তাপমাত্রার এককের কনভার্সন, চাপের এককের কনভার্সন আর আয়তনের এককের কনভার্সন। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এক একক থেকে আরেক এককে কিভাবে যায় তোমরা বুঝতে পারছো। ওকে, চল আমরা এই চাপের একক নিয়ে একটু পরে আলোচনা করতেছি, তার আগে আমরা একটা কাজ করব। এখন দেখো কিছু জিনিস তোমাদেরকে একটু লিখে দেই। এসআই একক, সিজিএস একক। হ্যাঁ, এসআই একক, সিজিএস একক। তো ভাইয়া এসআই একক আর সিজিএস একক জিনিসটা কি, চলো একটু বুঝি। এসআই একক আর সিজিএস একক। হ্যাঁ, তো সিজিএস একক মানে কি? সিজিএস একক মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর এসআই একক কি তোমরা তো জানোই সবাই, তাই না? যদি তোমাকে বলা হয় দৈর্ঘ্যের এসআই একক কি, তোমরা সবাই জানো, বলো তো দৈর্ঘ্যের এসআই একক কি? দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, আর সিজিএস এককে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। ওকে, সিজিএস এককে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এসআই একক হচ্ছে আমরা কি ইউজ করি? মিটার, তারপরে কি কেজি, এগুলো ইউজ করি, তাই না? এবার আসো ভর, ভরের একক কি তোমরা বলো তো? ভরের একক হচ্ছে কেজি, এসআই একক হচ্ছে কেজি। সিজিএস এ ভরের এককটা কি? গ্রাম। সিজিএস এ ভরের একক কি? গ্রাম। ঠিক আছে, আয়তনের একক কি? আয়তনের একক কি তোমরা জানো? এসআই এককের আয়তনের একক কি? মিটার কিউব। আর সিজিএস এ মিটারের জায়গায় কি হয়ে যাবে? সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস এককে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। বল, বলের একক কি তোমরা বলো তো ভাইয়া? বলের একক কি? আমরা সবাই জানি বলের একক হচ্ছে নিউটন। বলের এসআই একক কি? নিউটন, নিউটন, নিউটন। আর সিজিএস এককে বলের একক কি জানো? সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন। যখন সিজিএস একক ব্যবহার করবা তখন বলের এককটা হয়ে যাবে ডাইন। সিজিএস এককে ডাইন আর এসআই এককে নিউটন। চাপের একক কি তোমরাই বলো ভাইয়া? চাপের একক কি? চাপের একক হচ্ছে আমাদের প্যাসকেল। চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, বা আমরা বলতে পারি নিউটন মিটার ইনভার্স 2। নিউটন মিটার ইনভার্স 2, তাই না? তাইলে বলো তো তোমরা নিজেরা বলো তো, সিজিএস এককে বলের এককটা কি হবে? চাপের এককটা কি হবে? সিজিএস এককে চাপের এককটা কি হবে? বা সিম্পল দেখো, নিউটনের জায়গায় কি হয়ে যাবে? ডাইন। নিউটনের জায়গায় কি হয়ে যাবে? ডাইন। মিটারের জায়গায় কি হয়ে যাবে? সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। ওকে, ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। এসআই একক, সিজিএস একক। তুমি কেমিস্ট্রিতে যখনই পড়া শুরু করবা তখনই দেখবা তোমার এরকম সিজিএস একক দেখলেই তোমার গা জ্বলে যাবে। তুমি দেখো কি বলে এক একটা একক। সিজিএস এককে তুমি যে নিউটন বলের একক, যে সিজিএস এককে ডাইন, এটাই তুমি জানো না, তখনই তোমার প্যারাটা লাগবে, বুঝছো? তারপরে যখন তুমি দেখবা যে চাপের একক হচ্ছে প্যাসকেল আর ওখানে লাগতেছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, এটা তুমি বুঝবাই না, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তো তখন তোমার কাছে ক্যাচালটা লাগে। তো এগুলো একদম সহজ জিনিস, মানে একদম বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে তারপরে যখন বই পড়া শুরু করবা না তখন তোমার ভাল লাগবে। ওকে, এবার দেখো কাজ, কাজের একক কি? তাই বলো কাজের একক কি? কাজের একক আমরা সবাই জানি জুল। কাজের একক হচ্ছে আমাদের জুল, জুল। তাহলে সিজিএস এককে কাজের একক কি? সিজিএস এককে কাজের একককে বলা হয় আর্গ। কি বলে?
আর্গ, আর্গ, ERG, আর্গ। সিজিএস এককে, কাজের এককে বলা হয় আর্গ। তাহলে এসআই এককে এগুলা কিন্তু আগে থেকেই জানি, দৈর্ঘ্য, ভর, আয়তন, বল, চাপ, কাজ, এগুলোর একক আমরা জানি। আবার সিজিএস এককে এককটা কি সেটাও আমরা একটু দেখে নিলাম। এবার এদের মাঝখানে সম্পর্কটা কি, এদের মাঝখানে সম্পর্কটা, যেমন মিটার আর সেন্টিমিটারের সম্পর্ক কি তোমরা সবাই জানো। মিটার আর সেন্টিমিটারের সম্পর্কটা হচ্ছে 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার, তাই না? এবার দেখো কেজি আর গ্রামের সম্পর্ক কি, 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম, এগুলা সবাই জানে, সবাই জানে 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। এবার বলো মিটার কিউব আর সেন্টিমিটার কিউবের মধ্যে সম্পর্ক কি, এটার উত্তর তোমরা দিবা, অলরেডি তোমাদের পড়াইছি। বলো 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, তোমরা উত্তর দিবা। ঠিক আছে, তোমরা উত্তর দিবা 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, সবাই উত্তর দাও দেখি পারো কিনা। 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, এটা তোমাদের কিন্তু আজকের ক্লাসে পড়াই ফেলছি, আজকের ক্লাসেই কিন্তু তোমাদের পড়াইছি যে মিটার কিউব আর সেন্টিমিটার কিউব। ওকে, এটা কিন্তু আজকের ক্লাসেই পড়াইছি। 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, মানে তুমি কিভাবে এসআই একক থেকে সিজিএস এককে কনভার্ট হবা, তো সেই কনভার্সনের নিয়মটা আমি শিখাচ্ছি তোমাদেরকে। মাত্র তোমাদের আজকের ক্লাসে শিখাইছি মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে তুমি কেমনে যাবা, মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে কেমনে যাবা। মিটার কিউব থেকে সাইমুম অস্থির, সাইমুম একটা বস, অস্থির, ও সবার আগে উত্তর করে, ভেরি গুড। প্যারাডক্সিক্যাল আলিফ অস্থির, প্রমিত মন্ডল অস্থির, সেরা পোলাপান, অস্থির পোলাপান, অস্থির পুরা। বলো কত, 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। মিটার কিউব থেকে ডেসিমিটার কিউব, তারপর সেন্টিমিটার কিউব, 2 ঘর নিচে নামছো, অস্থির পোলাপান, জোস। জেসমিন জাহাঙ্গীর, সবাই, নিরুপমা, শাহানা ইসলাম, শ্রাবণ, গুড। এবার আসো, এখন বলো নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কি, নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কি, বুঝছো? মনে রাখবা 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব মানে কি 10 টু দি পাওয়ার 6, আর 1 নিউটন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। যেমন 1 প্যাসকেল থেকে যখন তুমি ডাইন সেন্টিমিটার স্কোয়ারে যাবা, 1 প্যাসকেল ইকুয়াল টু হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সেন্টিমিটার ইনভার্স 2 আর কি, সিএম ইনভার্স 2, 10 ডাইন সিএম ইনভার্স 2। ওকে, তাহলে প্যাসকেল এসআই একক, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সিজিএস একক। প্যাসকেল সমান সমান হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ক্লিয়ার? আর 1 জুল থেকে আগে কেমনে যাব, 1 জুল ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ, ERG। ওকে, 1 জুল ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। তো এই হচ্ছে আমাদের সম্পর্ক, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে আমাদের সিজিএস একক, এবং এই এসআই একক থেকে সিজিএস এককে কনভার্ট করতে গেলে রিলেশনটা কি, এটা তোমার অনেক কাজে লাগবে। এই জিনিসটা, এই সম্পর্কটা তোমার অনেক কাজে লাগবে, এসআই একক এবং সিজিএস এককের মধ্যে কনভার্সন। তুমি এইগুলা বুঝোই নাই, আমি শিওর তুমি দেখোই নাই আগে, ম্যাক্সিমাম তোমরা আসলে সিজিএস এককটা দেখো নাই। কারণ এই জিনিসগুলো তুমি যদি আগে ভাগে না দেখে তুমি যদি যাও ডিরেক্টলি বই পড়তে যাও, বা তোমার টিচাররা যখন পড়াবে তোমাকে এগুলো যখন তোমার দেখাবে, তুমি না তখন মানে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবা, তুমি একটা মানে কনফিউজড অবস্থা হয়ে যাবে যে আরে কি বলে এসব। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, গুড। ওকে, অস্থির, নাইস। তো এই হচ্ছে আমাদের এই কিভাবে ইউনিট কনভার্ট করতে হয়, একটা ইউনিট থেকে তুমি কিভাবে আরেকটা ইউনিটে কনভার্ট করবা। ওকে, চলো এবার আমরা আরো 3টা জিনিস নিয়ে একটু জানবো। এগুলো দেখবা তুমি বই, কেমিস্ট্রি বইতে গেলে এই 3টা জিনিস খুব দেখবা তোমার জ্বালাবে। এসটিপি বা এনটিপি কি জিনিস, এসিটিপি কি জিনিস, আরটিপি কি জিনিস। ওকে, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসিটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, আর আরটিপি মানে হচ্ছে রুম টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, এখন দেখো এখানে এসটিপির পাশে এনটিপি লেখা আছে, এসটিপির পাশে
এনটিপি লেখা আছে। ওকে, তো এসটিপি আর এনটিপি এই দুইটার মধ্যে আসলে কি কোনো বেসিক ডিফারেন্স আছে? না, এসটিপি আর এনটিপি দুইটাকে সেম ধরা হয় বর্তমানে। এখন আগে একটা সময় ছিল এনটিপি কে আমরা আলাদা হিসেবে কাউন্ট করতাম, এসটিপি কে আলাদা হিসেবে কাউন্ট করতাম, বাট এখন এসটিপি যেই কথা এনটিপিও একই কথা। এগুলা তোমাদের বইতে এখন এসটিপি এবং এনটিপি কে দুইটাকে সেম ধরে করা হয়েছে, ঠিক আছে? তো কেউ যদি ভুলেও এনটিপি কে আলাদা ধরে করো তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না, নাম্বার পাবা না। ওকে, সো এসটিপি এবং এনটিপি দুইটা সেম সেম ধরেই করব আমরা। আমার প্রায় সময় দেখবা কেমিস্ট্রি বই খুললেই দেখবা এএসটিপি, এসিটিপি, আরটিপি, এনটিপি এগুলো দেখবা বারবার বারবার খালি ঘুরে ফিরে আসতেছে। এখন যখন এগুলো বারবার ঘুরে ফিরে আসবে তখন আসলে তোমার এই প্রত্যেকটা জিনিসের জন্য তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত, এই তিনটা ইনফরমেশন জানা লাগবে। মানে এএসটিপি, এসিটিপি, আরটিপি এগুলাতে আমাদের এই তিনটা ইনফরমেশন জানতে হবে। তাপমাত্রা কত, চাপ কত, আর হচ্ছে আমার আয়তন কত, এই তিনটা ইনফরমেশন আমাকে জানতেই হবে। এখন যখন তোমাকে বলবে এসটিপি, তখন আমার এসটিপিতে টেম্পারেচারটা কত জানো? এসটিপিতে টেম্পারেচার হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস। কত বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর এই 0 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে প্রকাশ করো তাহলে কি করতে হয় বলছিলাম? ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। তাহলে 0-র সাথে 273 যোগ করলে 273ই আসবে। তাহলে 273 কেলভিন। ওকে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ব্যাট চাপ কত? চাপ হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। চাপ কত বলো তো? এসটিপিতে আমাদের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, বা আমরা বলতে পারি 101325 প্যাসকেল, বা আমরা বলতে পারি এই যে 760 মিলিমিটার মার্কারি, বা আমরা বলতে পারি এই তিনটাই লিখলাম। 1 অ্যাটমসফিয়ার সমান কতগুলো তো তোমরা জানোই, 760 মিলিমিটার মার্কারি। ওকে, আসো এবার দেখো আয়তন কত, আয়তন কত। ওকে, এই এসটিপিতে কোন একটা গ্যাসের আয়তন কত, ভি এর মান কত? ভি হচ্ছে 22.4 লিটার। এটা কার আয়তন জানো? এটা হচ্ছে, একটু নিচে লেখা রাখো, 1 মোলের আয়তন। 1 মোল গ্যাসের আয়তন। কার আয়তন বলো তো? 1 মোল এর আয়তন। এটা হচ্ছে আমাদের 1 মোলের আয়তন। সবসময় মনে রাখবা আমরা এখানে যে আয়তনটা লিখবো এটা হচ্ছে 1 মোলের আয়তন। ওকে, এই মোল কি এগুলো তোমাদের বেসিক বিল্ডিং ক্লাসে পড়ানো হবে, বিবিসির অন্য একটা ক্লাসে পড়ানো হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতেই আমি যখন আসবো আবার মোল সংখ্যা, এই মোল নিয়ে, পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নাই, এগুলো সব তোমাদের পড়াবো। ওকে, চিল থাকো। তাহলে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। আর আয়তন কত? এসটিপিতে 22.4 লিটার। কার আয়তন? 1 মোলের আয়তন। ওকে, এবার আসো এসএটিপি। এসএটিপিতে আমার টেম্পারেচারটা কত? এসএটিপিতে আমার টেম্পারেচারটা কত? এসএটিপিতে টেম্পারেচারটা কত জানো? 25 ডিগ্রি সেলসিয়াস। কত বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস। এই এসএটিপিতে আমার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। বা এটাকে কিন্তু আমি বলতেই পারি 25-এর সাথে যখন আমি কেলভিনে কনভার্ট করব তখন 273 যোগ করলে আসবে 298 কেলভিন। 298 কেলভিন। এসএটিপিতে আমার চাপ কত? এসএটিপিতে আমার চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল, বুঝছো? এটা কত বলো তো? 101325। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, দাঁড়াও, এটাকে আমি কিলো প্যাসকেল এককে লিখি। দেখো 101.325 কিলো প্যাসকেল। এটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। আর এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। এটা হচ্ছে 101 কিলো প্যাসকেল। আর এখানে চাপটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। কত বলো তো? 100 কিলো প্যাসকেল। তো এই 100 কিলো প্যাসকেলকে তুমি যদি এটাকে কিসে কনভার্ট করবা? 100 কিলো প্যাসকেলকে তুমি যদি অ্যাটমসফিয়ারে কনভার্ট করো তাহলে কত আসে দেখো তো? 100 কিলো প্যাসকেল। এসএটিপিতে চাপটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। এটাকে করলে আসবে 0.986 অ্যাটমসফিয়ার। ওকে, 100 কিলো প্যাসকেলকে তুমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, 0.986 অ্যাটমসফিয়ার আসবে। তাহলে এসএটিপিতে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি, চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, এবং এসএটিপিতে আমাদের আয়তন কত?
আয়তন কত ভাইয়ারা? এসিটিপিতে আমাদের আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে 27.789 লিটার। কার আয়তন? আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের 1 মোলের আয়তন। কার আয়তন? এটা হচ্ছে আমাদের 1 মোলের আয়তন। তো আমরা লিখে রাখি 1 মোলের আয়তন। 1 মোলের আয়তন হচ্ছে 1 মোল যে কোনোটা গ্যাসের আয়তন হবে 24.789। ওকে, এই মানগুলো মনে রাখতে হবে যে এটাতে এই এসটিপিতে তাপমাত্রার মান কত, চাপের মান কত, আয়তন কত। এসটিপিতে তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত, মনে রাখতে হবে। ওকে, আর আরটিপি মানে কি? আরটিপি মানে হচ্ছে রুম টেম্পারেচার এন্ড প্রেসার। কত বলতো? রুম টেম্পারেচার এন্ড প্রেসার। তো আরটিপিতে আমার টেম্পারেচারটা কত? টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস মানে রুম টেম্পারেচার, সাধারণ কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? কক্ষ চাপ। কক্ষ চাপ মানে কত বলতো? এই যে 1 অ্যাটমসফিয়ার। এটা 1 অ্যাটমসফিয়ার মানে কত? 101.325 কিলোপ্যাসকেল। এটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার। ওকে, আর এসএটিপিতে কিন্তু 1 অ্যাটমসফিয়ার না, 1 অ্যাটমসফিয়ার থেকে একটু কম। আয়তন কত? এটার আয়তন কত? আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে 24.47 লিটার। 24.47 লিটার। ওকে, এটা কি বলতো? এটা কার আয়তন? 1 মোলের আয়তন। এটা হচ্ছে আমাদের 1 মোলের আয়তন। তাহলে রুম টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোলের আয়তন কত? 24.47 লিটার। 24.47 লিটার। তোমাকে এই মানগুলো মনে রাখতে হবে। এই মানগুলো মনে রাখতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে আয়তন 22.4 লিটার, এটার আয়তন যে 24.789 লিটার, এটার আয়তন 24.47 লিটার, এগুলো ভাইয়া কিভাবে বের করছে? এগুলা কিভাবে বের করে জানো? এগুলা বের করছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। এখন এগুলা কোত্থেকে বের করছে গাইস? কি বলছি? কার থেকে? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। তা আমাদের সেই বিখ্যাত আদর্শ গ্যাসের সমীকরণটা কি তোমরা জানো? আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাসের সমীকরণটা কি ভাইয়া? আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। এখন এই পিভি ইকুয়াল টু এনআরটি ভাই জিনিসটা বুঝি নাই, বুঝার কোনো দরকার নাই। এই জিনিসগুলা কি এইটা আমাদের নেক্সট বিবিসি ক্লাসে যখন ভাইয়া তোমাদের পড়াবো, নেক্সট বিবিসি ক্লাসে আমি যেদিন আসবো সেদিন তোমাদের এই পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে আমরা কাজ করব। সেদিন পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে আমরা আলোচনা করব। এই পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এন মানে হচ্ছে মোল সংখ্যা, টি মানে হচ্ছে তাপমাত্রা, আর আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এই আর মানে কি? মোলার গ্যাস ধ্রুবক। এইগুলা নিয়েই আমাদের নেক্সট ক্লাসের আলোচনা। এই মোলার গ্যাস ধ্রুবক কি জিনিস, এই পুরো সূত্রটা, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে ব্যাপক বিস্তর আলোচনা করব। ওকে, তাহলে এখানে আর মানে কি বলতো ভাইয়ারা? আর মানে হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। এটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। এটা নিয়েই আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলোকে। এবং এই যে ভি এর মান, এই যে ভি এর মান যে বললাম 24.789, ওইখানে বলতেছি 24.47 লিটার, এখানে বলতেছি 22.4 লিটার। এটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে? এই সূত্রটাকে ব্যবহার করে আসছে। এই সূত্রটাকে ব্যবহার করে আসছে। এখন তোমরা বলতে পারো এই সূত্রটা কিভাবে ব্যবহার করা হয়, সেটারই অ্যাপ্লিকেশনস দেখবো আমরা আমাদের নেক্সট ক্লাসে। সেই নেক্সট ক্লাসে মোলার গ্যাস ধ্রুবক নিয়ে আমরা আলোচনা করব। এই মোলার গ্যাস ধ্রুবকের মান কত, এটা যেহেতু ধ্রুবক, আমরা জানি যে কোনো ধ্রুবকেরই একটা মান আছে, তাই না? যেহেতু এর একটা ধ্রুবক, এটার মান কত, কি কি মান আছে এর, সেই মানকে ব্যবহার করে কিভাবে এই ভ্যালুগুলো বের করা যায়, সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব।
ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবকের কনসেপ্ট বা পিবি ইকুয়াল টু এনআরটি। এটাই আমাদের মেইন আলোচনা হবে নেক্সট ক্লাসে। তোমাদেরকে খুব ভালো করে মজা করে এই জিনিসগুলো বুঝাই দেবো ইনশাল্লাহ। ওকে, এবং তুমি যখন কেমিস্ট্রি বই খুলবা বারবার দেখবা পিবি ইকুয়াল টু এনআরটি, ফার্স্ট পেপার থেকেই দেখবা পিবি ইকুয়াল টু এনআরটি, পিবি ইকুয়াল টু এনআরটি চলতেছে, এবং দেখবা জায়গায় জায়গায় আর এর বিভিন্ন মান বসাই দিতেছে। বুঝছো, কখন আর এর কি মান বসাইতে হয়, কিভাবে বসাইতে হয়, সবকিছু আলোচনা, সবকিছু আমি আমার নেক্সট বেসিক বিল্ডিং ক্লাসে তোমাদেরকে পড়াবো। ভাইয়া ক্লাসের কি পিডিএফ দিবেন না? হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ তোমরা ক্যাপশনের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, এই ক্লাসটা যখন শেষ হবে, ক্লাসটা শেষ হলে ক্লাসের ক্যাপশনের মধ্যে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেখান থেকে সবাই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। চলো এবার আমাদের লাস্ট টপিক, আজকের শেষ টপিক যেটা তোমাদেরকে পড়াতে চাইছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে বলছিলাম না চাপের একক, যে চাপের যে এককগুলো আছে, এই চাপের এককগুলোর মান কেমনে বের করে। ওকে, চাপের এককগুলোর মান নেই, যে আমি তোমাদেরকে বলছিলাম না 1 অ্যাটমসফিয়ার সমান এত, এটা আসলে কেমনে বের করা হয়, তো বা কিভাবে বের করা হয়েছে। চলো তোমাদেরকে একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সবাই একটু ভালো করে মনোযোগ দাও, সামনে খুব ভালো করে মনোযোগ দাও, কিচ্ছু উঠানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটু ক্লাসটার দিকে মনোযোগ দাও। মনে করো আমার কাছে এখানে একটা পাত্র আছে। ঠিক আছে, এখানে একটা কি আছে বলো তো? পাত্র আছে। হ্যাঁ, এই পাত্রের মধ্যে এখানে আমি পারদ রাখছি। দেখো এখানে কি রাখছি? পাত্রের মধ্যে পারদ রাখছি। পারদ, এগুলো হচ্ছে সব মার্কারি বা পারদ। তাহলে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে মার্কারি বা পারদ রাখছি। পারদ তো চিনো, পারদ মানে হচ্ছে মার্কারি। হ্যাঁ, তো তোমাদেরকে বলছিলাম না যে এটার মানটা কেন এমন হয়, চলো বুঝি। তা আমরা এরকম একটা পাত্র ভর্তি পারদের মধ্যে যদি আমরা এরকম একটা সূক্ষ্ম নল ঢুকাই দিই, হ্যাঁ সূক্ষ্ম আমরা একটা নল দিয়ে দিলাম, এই তুমি যদি এখানে একটা সূক্ষ্ম নল দিয়ে দাও, তুমি যদি এই জায়গাতে একটা সূক্ষ্ম নল দিয়ে দাও, তাহলে কি হবে জানো? তাহলে যেটা হবে সেটা একটু পরে বোঝাচ্ছি। মনে করো আমি এখানে একটা সূক্ষ্ম কাচের নল দিলাম, সূক্ষ্ম আমি একটা কাচের নল এই জায়গাতে ইনসার্ট করলাম, এই জায়গাতে সূক্ষ্ম কাচের নল ইনসার্ট করলাম। তো তুমি যখন এখানে একটা সূক্ষ্ম কাচের নল দিয়ে দিবা, হ্যাঁ, তো দিলে দেখা যায় এইটার ভেতর দিয়ে, এই গ্লাস নলের ভেতর দিয়ে কিছু পরিমাণ পারদ উপরে উঠে গেছে। তুমি দেখবা যে কি দেখবা, এই গ্লাস নলের ভেতর দিয়ে কিছু পরিমাণ পারদ এরকম দেখবা উপরের দিকে উঠে গেছে, এরকম উপরের দিকে কিছু পরিমাণ পারদ উঠে যাবে, বুঝতে পারছো? কিছু পরিমাণ পারদ এরকম উপরের দিকে উঠে যাবে। আর কথা হচ্ছে যে কেন এই পারদগুলা এরকম উপরের দিকে উঠা যাচ্ছে, এটা কারণটা কি? উপরের দিকে পারদগুলা কেন উঠলো, কতটুকু? এরকম একটা সার্টেন লেভেল পর্যন্ত, একটা সার্টেন লেভেল বার পর্যন্ত পারদগুলো উপরে উঠে যাচ্ছে। এখন এই যে সার্টেন লেভেল পর্যন্ত, এই যে বার পর্যন্ত যে পারদটা উঠতেছে, এইটুকু পর্যন্ত পারদ উঠলো, কেন উঠলো, এটা কারণ কি? কারণটা কি জানো? কারণটা হচ্ছে খুব সিম্পল। আমাদের বায়ুমণ্ডলের কিন্তু একটা প্রেসার আছে, আমাদের বায়ুমণ্ডলের কিন্তু একটা চাপ আছে, আমরা মোটামুটি সবাই জানি। দেখো তো যে আমাদের যে কোনো জায়গা থেকে বায়ুমণ্ডল কি দিচ্ছে? চাপ দিচ্ছে না? এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল কিন্তু আমার এখনো চাপ দিতেছে, চাপ দিয়ে রাখতেছে, এনে চাপ দিতেছে, এনে চাপ দিতেছে, এনে চাপ দিতেছে। বুঝছো? তা আমি মনে করো একটা পাত্র নিছি, পাত্রের ভেতর দিয়ে আমি কি করছি? পারদ রাখছি। রাইখা আমি যখনই একটা নল ডুবাইলাম, তখন দেখলাম ডেপ 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 করে নলের ভেতর দিয়ে পারদগুলো উপরের দিকে ওঠা শুরু করছে। কোশ্চেনটা হচ্ছে কেন এই চিকন কাচ নলের ভেতর দিয়ে পারদ উপরে উঠলো? এটা কারণটা কি? কারণটা হচ্ছে বাতাসের একটা চাপ আছে, বায়ুমণ্ডলের একটা চাপ আছে। এই জায়গাটা কি খোলা না? এই জায়গাটা কি খোলা না? তুমি একটা খোলা পাত্রের মধ্যে পারদটা ডুবাইছো না? তো এই পাশে কি করতেছে বায়ুমণ্ডল? দেখো এখানে চাপ দিতেছে কি দিতেছে না? দিতেছে না। বায়ুমণ্ডল এই জায়গায় চাপ দিতেছে কি দিতেছে না? দিতেছে না। বায়ুমণ্ডলকে এইখানে চাপ দিতেছে কি দিতেছে না? দিতেছে না। দিতেছে কিনা? দিতেছে। বায়ুমণ্ডল এইখানে চাপ দিচ্ছে কিনা? দিচ্ছে কিনা? তোমরাই বলো, দিচ্ছে কিনা? দিচ্ছে। তার মানে আমার বায়ুমণ্ডল কিন্তু এখানে চাপ দিচ্ছে। তুমি চিন্তা করো তো, এই পাশ দিয়ে যদি চাপ দেই বা এই পাশ দিয়ে যদি চাপ দেই, কি হবে? এই নলের ভেতর দিয়ে টুস করে কি পারদ উপরে উঠে যাবে না? তাই না? বুঝছো না? আমি এখান দিয়ে চাপ দিতেছি, তো বায়ুমণ্ডল কি করতেছে? চাপ দিচ্ছে। এখান থেকে কি করছে? চাপ দিচ্ছে। এই বায়ুমণ্ডল যখন এখান দিয়ে চাপ দিচ্ছে, তখন এই ভিতর দিয়ে, নলের ভেতর দিয়ে টুস টুস করে উপরের দিকে উঠে যাচ্ছে। এটা কি বলা হয়, মানে এটাকে টরিশেলের এক্সপেরিমেন্ট বলে, হোয়াটএভার। তো এখন যে চাপটা যে তুমি দিচ্ছ, কতটুকু চাপ দিচ্ছ ভাইয়া? কতটুকু চাপ? বায়ুমণ্ডলের চাপ কত? আমরা জানি 1 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। মানে কি এর ভিতর দিয়ে, এখান দিয়ে আমাদের 1 অ্যাটমসফিয়ার চাপ এটার উপরে ইনসার্টেড হচ্ছে। এই চাপের কারণে এই নলের ভেতর দিয়ে এইখান দিয়ে পারদ উপরে উঠে গেছে।
এখান দিয়ে পারদ উপরে উঠে গেছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে পারদ নলের ভেতর দিয়ে যে উপরের দিকে উঠতেছে, এই যে পারদ যে নলের ভেতর দিয়ে উপরের দিকে উঠলো, এটা কতটুকু উপরে উঠছে? এটা আমাদের কতটুকু উপরে উঠছে তোমরা কি জানো? কতটুকু উপরে উঠছে তোমরা কি জানো? এই হাইটটা কতটুকু? এই যখন আমি এখানে পারদ রাখবো, পারদ রেখে যখন আমি এই এক্সপেরিমেন্টটা করতেছি, তখন এইখান থেকে এখানে 76 সেন্টিমিটার, কত বলতো? 76 সেন্টিমিটার উপরে উঠে গেছে। এই নলটা কতটুকু উপরে উঠছে? 76 সেন্টিমিটার উপরে। কেন উঠছে? এই নলের ভেতর দিয়ে পারদ 76 সেন্টিমিটার উপরে উঠে গেছে। কেন উঠছে? কারণ কারণ এই জায়গাতে তুমি কি রাখছো? এই জায়গাতে বায়ুমণ্ডলের চাপ দিতেছো, খোলা পাত্র, বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, সো এর ভেতর দিয়ে 76 সেন্টিমিটার উঠে গেছে। তার মানে তুমি চিন্তা করো, এখানে 1 অ্যাটমসফিয়ার চাপ দিছো বইলা 76 সেন্টিমিটার উপরে উঠছে। তুমি জাস্ট চিন্তা করো তো, তুমি যদি এখানে 2 অ্যাটমসফিয়ার চাপ দিতা, এখানে যদি আরো বেশি চাপ দিতা, এই নলের ভেতর দিয়ে পারদগুলো আরো উপরে উঠতো, আরো উপরে উঠতো। এখানে যদি আমি 10 অ্যাটমসফিয়ার চাপ দিতাম, নলের ভেতর দিয়ে পারদগুলো আরো বেশি উপরে উঠে যাইত। তাইলে 76 সেন্টিমিটার যে পারদ উপরে উঠলো, কার কারণে উঠছে? এখানে আমি 1 অ্যাটমসফিয়ার চাপ দিছি বলে তার কারণে উঠছে। তার মানে তুমি কি বলতেই পারো না যে 1 অ্যাটমসফিয়ার চাপ সমান 1 অ্যাটমসফিয়ার চাপ দিলে পারদ 76 সেন্টিমিটার উপরে উঠে? তুমি কি বলতে পারো না যে 1 অ্যাটমসফিয়ার চাপ দিলে এখানে যে পারদটা আছে, এই পারদ হচ্ছে 76 সেন্টিমিটার উপরে উঠছে? উঠছে কিনা? উঠছে। এই জন্যই আমরা তোমাদেরকে এতক্ষণ ধরে এটাই পড়াইছি, 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ চাপ। 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার, কারণ 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের চাপের কারণে নলের ভেতর দিয়ে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ উঠে গেছে। বুঝছো? আচ্ছা শুনো, এখন কথা হচ্ছে যে এইটুকু তো মোটামুটি বুঝছি, আমি খুব ডিটেইল পড়াচ্ছি না তোমাদের এই জায়গায়, যে এখানে এই নলের ব্যাস কেমন হবে, কি টাইপের নল ব্যবহার করতে হবে, এগুলো নিয়ে এখন মানে এত ডিসকাশন করার কিছু নাই। তোমাদের এগুলো আর পরে বড় হইলে তোমরা এগুলো পড়ো। সো আমার এখানে কে আছে? মার্কারি আছে। ওকে, আপাতত জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে বুঝাইলাম যে আসলে জিনিসটা, মেইন জিনিসটা কি। পুরো এত একদম এক্সাক্ট ব্যাখ্যা টেখ্যা সেগুলোর দরকার নেই, মেইন জিনিসটা বা কিভাবে কাজ করতেছে জিনিসটা সেটা তোমাদের বুঝাইলাম। ওকে, তো তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান কি? 76 সেন্টিমিটার পারদ চাপ। এটা মোটামুটি তুমি কিন্তু বুঝে গেছো। তো দেখো তাহলে এটা কতটুকু উপরে উঠছে? 76 সেন্টিমিটার উপরে উঠছে। এই 76 সেন্টিমিটার উপরে, এটা হচ্ছে এটার উচ্চতা, হাইট হচ্ছে 76 সেন্টিমিটার। এখন তোমরা আমাকে বলো তো, কোন একটা তরল কর্তৃক প্রযুক্ত চাপ কত? আমরা কিন্তু সবাই জানি যে কোন একটা তরল কর্তৃক প্রযুক্ত চাপ, তরল কর্তৃক প্রযুক্ত চাপ, এই তরল কর্তৃক প্রযুক্ত চাপ কত? আমরা মোটামুটি, তুমি দেখো তো এটা পড়ছো কিনা, কোন একটা তরল কর্তৃক, এই যে দেখো, তরল কর্তৃক প্রযুক্ত চাপ, এটা কিন্তু তোমরা পড়ে আসছো 9 10-এ থাকতে, তরল কর্তৃক প্রযুক্ত চাপ। তো তরল কর্তৃক প্রযুক্ত চাপ P = কত? তোমরা বলো তো, পড়ছো না? H ρ g, তরল কর্তৃক প্রযুক্ত চাপ H ρ g। এই যে দেখো, এখানে 76 সেন্টিমিটার যে উপরে উঠছে, এইটার জন্য প্রযুক্ত চাপের মানটা কত? এই যে 76 সেন্টিমিটার উপরে যে উঠছে, এই জন্য প্রযুক্ত চাপের মানটা আমরা কিভাবে বের করতে পারি? এই যে P = H ρ g, P = H ρ g, এটা তোমরা পড়ছো। এখন তুমি দেখো, খেয়াল করো, আমি যে এখানে মার্কারিটা ব্যবহার করতেছি, এই মার্কারির ঘনত্ব কত? আমরা কি জানি? 13,600 কেজি পার মিটার কিউব, 13,600 কেজি পার মিটার কিউব, বা আমরা বলতে পারি 13.66 গ্রাম পার সেন্টিমিটার কিউব, একই কথা, এই দুইটা একই জিনিস। ওকে, তো আমি এটাই লিখি 13,600 কেজি পার মিটার কিউব। এটা এক্সাক্ট ফিগার না, মানে আমি জাস্ট ধরে নিলাম আর কি, রাফ একটা ফিগার। 13,600 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পারদের ঘনত্ব। তো দেখো তো, এখানে আমি যখন পারদ দিছি, পারদ কতটুকু উপরে উঠছে? 76 সেন্টিমিটার উঠছে, তাই না? তাহলে আমি এই জায়গায় লিখতেই পারি, এখন দেখো, আমি কিন্তু এখন এখানে লিখতেই পারি, রো এর H এর মান কত? 76 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি, তাহলে দেখো তো, মিটারে কনভার্ট করলে কত আসবে? 0.76 মিটার মার্কারি, তাই না?
তাহলে দেখো তো আমার উচ্চতাটা কত, মিটারে মিটারে কনভার্ট করে নিলাম। উচ্চতা কত দেখো তো 0.76। রো এর মান কত 13,600। বলো তো জি এর মান কত 9.81। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো তো মানটা কত আসছে। বলো তো ক্যালকুলেশন করে দেখো তো, ক্যালকুলেশন করে দেখো ভাইয়া মানটা কত আসছে, বলো তোমরাই বলো। এখানে ক্যালকুলেশন করে বলো যে আমার এই ভ্যালুটা কত আসছে। দেখো পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। এইচ মানে উচ্চতা, কতটুকু উপরে উঠছে। এই এতটুকু উপরে ওঠার কারণে পারদ কর্তৃক প্রযুক্ত চাপটা কত সেটা আমরা বের করে ফেলতে পারি। পারদ কর্তৃক প্রযুক্ত চাপ কত দেখো তো, চাপের মানটা কত, এই যে 76 সেন্টিমিটার মানে হচ্ছে 0.76 মিটার। এইচ এর মান জানি। রো এর মান কত, যেহেতু পারদ ব্যবহার করছো, পারদের জন্য আমাদের রো এর মান কত বলো, তোমরাই বলো 13,600। জি এর মান কত 9.81। তাহলে এখন তোমরা আমাকে বলো তো এই ভ্যালুটা কত আসছে, তোমরা আমাকে বলো তো ভ্যালুটা কত আসছে, জাস্ট উত্তরটা দাও। ক্যালকুলেশন করে আমাকে বলো যে মানটা কত আসছে। এই মানটা কত আসবে, এই যে তোমরা পেয়ে গেছো 101,396, তাই না? আমি যদি অ্যাকচুয়াল ভ্যালুটা বসাইতাম 101 অ্যাকচুয়াল ভ্যালুটা যদি আমি বসাইতাম তাহলে এই ভ্যালুটা কত আসতো জানো, 101,325। সবগুলো এসআই এককে বসাইছো, এসআই এককের এককটা কত প্যাসকেল, এসআই এককে কত প্যাসকেল। বুঝছো, বুঝছো কিভাবে আসছে 101,325 প্যাসকেল। তো এই 76 সেন্টিমিটার পারদ যদি উপরে ওঠে, কার জন্য উঠছে, 1 অ্যাটমসফিয়ারের জন্য। কার জন্য, 1 অ্যাটমসফিয়ারের জন্য। আমাদের এই তরল কর্তৃক প্রযুক্ত চাপ সেটা কত আমরা জানি, এই চাপটা কত কার সমান, এই চাপটা হবে আমাদের 1 অ্যাটমসফিয়ারের সমান। তো তার মানে আমার যে 1 অ্যাটমসফিয়ার, এই 1 অ্যাটমসফিয়ার সমান সমান যে 101,325 প্যাসকেল। কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো যে কেন 1 অ্যাটমসফিয়ার সমান 101,325 প্যাসকেল, কেন 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ চাপ। আশা করি এটা সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। ওকে, কেন 1 অ্যাটমসফিয়ার, এই 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার চাপ মানে 76 সেন্টিমিটার পারদ চাপ, এবং কেন 1 অ্যাটমসফিয়ার চাপ মানে 101,325 প্যাসকেল। আই গেস এই কনসেপ্টটা আপনাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টটা আশা করি আপনাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ওকে গুড, চলেন এবার আমরা আমাদের তারপরেরটা এই জায়গাতে আরেকটা কেস দেখি। হ্যাঁ, আরেকটা কেস দেখি, একটু চিন্তা করো। এখন ঠিক আগের মতোই, ঠিক আগের মতোই দেখো, মনে করো প্রথম পাত্রটাতে, এই যে প্রথম পাত্রটা, এই পাত্রটাতে তোমার পারদ আছে, বুঝলা? এই পাত্রের মধ্যে কে আছে, পারদ আছে। আর এই পাত্রটার মধ্যে তোমার পানি আছে। একটা পাত্রের মধ্যে আছে পারদ, আর একটা পাত্রের মধ্যে তোমার আছে পানি। ওকে, আমি একটু এটাকে ঠিক করে নেই, আসো। এই পাত্রের মধ্যে আছে তোমার পারদ, আর এই পাত্রটার মধ্যে তোমার আছে হচ্ছে পানি। খেয়াল করো, এটার মধ্যে পারদ রাখছি, এক পাত্রের মধ্যে পারদ রাখছি, আরেক পাত্রের মধ্যে আমি পানি রাখছি। এই হচ্ছে আমাদের পারদ, এই হচ্ছে আমাদের পানি। হ্যাঁ, তো এই পাত্রে আছে কে, এই পাত্রে আছে হচ্ছে আমাদের পারদ, এই পাত্রে আছে হচ্ছে পারদ মানে মার্কারি Hg। এই পাত্রে আমি মার্কারিকে রাখছি, পারদকে রাখছি। এই যে এই পাত্রে কাকে রাখছি, পারদ রাখছি, মার্কারি রাখছি। আর এই পাত্রটাতে, এই পাত্রটাতে আমি কাকে রাখছি, পানিকে রাখছি। এই পাত্রের মধ্যে আছে আমাদের পানি, এটার মধ্যে আছে H2O, পানি। ওকে ফাইন, পানি। এখন এখন তুমি যখন পারদ রাখছো, তখন এখানে যখন তোমার চাপ দিতেছে, এখানে যখন আমাদের বায়ুমণ্ডলের চাপ পড়তেছে, বায়ুমণ্ডলের চাপ কত আমরা জানি, 1 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের চাপ কত, 1 অ্যাটমসফিয়ার, আমরা জানি সবাই। হ্যাঁ, তাহলে কি হয়েছে, এটার ভেতর দিয়ে কে উঠছে, এর ভেতর দিয়ে পারদ উপরের দিকে উঠে গেছে। এই 1 অ্যাটমসফিয়ার বায়ু দেওয়ার কারণে পারদ উপরে উঠছে। কারণ পারদ কতটুকু উপরে উঠছে তোমরা সবাই জানো, এই পারদ উপরে উঠছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার উঠছে। কার কারণে উঠছে, এখান দিয়া 1 অ্যাটমসফিয়ার চাপ দেওয়ার কারণে পারদটা 76 সেন্টিমিটার উপরে উঠে গেছে। এটা কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো। এবং তুমি যে পারদ ব্যবহার করছো, এই পারদের ঘনত্ব কত তুমি কিন্তু জানো, 13,600 কেজি পার মিটার কিউব। তুমি যদি এই সেম জিনিসটাকেই তুমি যদি পানি দাও, তাহলে কি করবে, পানির উপরে এখানে কি করবে, চাপ দিবে কিনা, বাতাস মানে বায়ুমণ্ডল তো চাপ দিবে।
তো বায়ুমণ্ডল যদি এখানে পানির ভেতর দিয়ে চাপ দেয়, পানির ভেতরে চাপ দেয়, তাহলে এবার ভেতর দিয়ে কে উঠে যাবে? দেখো যখন তুমি পারদ রাখছো তখন ভিতর দিয়ে পারদ উঠছে, তুমি যখন পানি রাখবা তখন ভিতর দিয়ে কে উঠবে? পানি উঠবে। এই ভিতর দিয়ে কে উঠবে? পানি উঠবে। এন্ড কোশ্চেনটা হচ্ছে কতটুকু উপরে পানি উঠবে, পানিটা কতটুকু উপরে উঠবে, মানে কতটুকু উচ্চতা পর্যন্ত পানিটা উঠবে। আমি তো দেখলাম যে পারদ উঠছে 76, তুমি যদি পানি রাখো তাহলে এই পানিটা কতটুকু উপরে উঠবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। দেখো এই পাত্রের মধ্যে যখন পারদ রাখছি, বায়ুমণ্ডল চাপ দেয়, বায়ুমণ্ডল চাপ দিলে পানির পারদটা কি হয়? বায়ুমণ্ডল চাপ দিলে পারদটা আস্তে ভিতর দিয়ে গ্লাসের ভিতর দিয়ে উঠে যায়, উপরের দিকে উঠে যায়। আমি যদি এখানে পানি রাখি তাহলে কতটুকু উপরে পানিটা উঠবে, মানে ভিতরে অবশ্যই বায়ুমণ্ডল চাপ দিলে পানি উপরে উঠবে। এখন তুমি একটু চিন্তা করো, পারদের ঘনত্ব হচ্ছে 13,600, আর এই যে পানি, এই পানির ঘনত্ব কত জানো? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর পারদ হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। তার মানে পারদ পানির থেকে 13.6 গুণ ভারী। পারদ পানির থেকে 13.6 গুণ ভারী। বাতাস যখন চাপ দিতেছে একটা ভারী জিনিস, দেখো এটাতে পারদ আছে, এটাতে পানি আছে, পানি হচ্ছে হালকা, পারদ হচ্ছে ভারী। পানির থেকে পারদ 13.6 গুণ ভারী। তাহলে এইখান দিয়ে যখন তুমি চাপ দিচ্ছ, কে দিচ্ছে? বাতাস, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যখন 1 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছে, এই ভারী জিনিসটা হিল্লা উপরের দিকে উঠতেছে 76 সেন্টিমিটার। আর এখানে যখন বায়ুমণ্ডল চাপ দিব, এই জায়গায় যখন বায়ুমণ্ডল চাপ দিতেছে, এখানে আছে পানি, পানি হলো হালকা, তাহলে পানি কতটুকু উপরে উঠবো? আরো বেশি উপরে উঠবে না? আরো বেশি উপরে উঠবে না পানি? তোমার কি মনে হয়? দেখো পারদ হইছে ভারী, ভারী জিনিসের উপরে যখন 1 অ্যাটমসফিয়ার চাপ দিতেছে, এখান দিয়ে যখন আমি চাপ দিতেছি, তখন এই ভারী জিনিসটাকে আমি ঠেলা 76 সেন্টিমিটার উড়াইতে পারছি। কারণ তুমি যদি এখানে পানি দাও, তুমি যদি এই জায়গাতে কি দাও? পানি দাও, এই জায়গাতে তুমি যখন পানি দিতেছো, পানির মধ্যে যখন চাপ দিতেছো, পানি তো আরো হালকা, তাহলে এ কি করবে? আরো উপরে উঠবে না, আরো বেশি উপরে উঠবে। মানে কতটুকু উপরে পানি উঠবে এটা আমরা কেমনে বের করব? কতটুকু উপরে পানি উঠবে এটা আমরা কেমনে বের করব? এটাই আমরা এখন দেখব। দেখো খেয়াল করো, এই যে প্রথম যে পাত্রটা আছে, এই পাত্রটার মনে করো উচ্চতা H1, এটা হচ্ছে 76 সেন্টিমিটার। ওকে, এই প্রথম যে পাত্রটা আছে এটার উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার। এটার যে ঘনত্ব কত বলো তো? আমরা জানি 13,600। একক কি? ঘনত্বের একক কি? কেজি পার মিটার কিউব। ওকে, আমার যে দ্বিতীয় যে পাত্রটা আছে, এই পাত্র পানির, এই পানির যে উচ্চতাটা কত আমরা জানি না, কিন্তু কতটুকু উপরে পানি উঠবে আমরা জানি না। এবং এটার ঘনত্ব কত? পানির ঘনত্ব কত আমরা জানি, পানির ঘনত্ব হচ্ছে আমাদের 1000 কেজি পার মিটার কিউব। তো এই দুটো ইনফরমেশনকে কাজে লাগায় আমরা কিন্তু এখন খুব ইজিলি বের করে ফেলতে পারবো যে পানি কতটুকু উপরে উঠছে। কিভাবে? চলো তোমাদেরকে দেখাই। দেখো তো ভাইয়া, তরল কর্তৃক এই পারদ কর্তৃক প্রযুক্ত চাপ P ইকুয়াল টু হোয়াট? P ইকুয়াল টু কত আমরা জানি? H রো জি। তো এই প্রথম পাত্রের জন্য এই জন্য লিখলাম H1 রো 1 জি। জি এর মান কি? জি এর মান তো সবার জন্য সেম। এই পারদের লিগা জি এর মান যা, এই পানির লিগা জি এর মান তা, তোমার জন্য জি এর মান যা, আমার জন্য জি এর মান তা, 9.8, তাই না? তাহলে এখন তুমি বলো তো, এই যে দেখো এখানে খেয়াল করো, তাহলে এইখানে একটু তুমি খেয়াল করে দেখো তো এই পি এর মানটা কত? পি কত? 1 অ্যাটমসফিয়ার, তাই না? চাপের মান কত? 1 অ্যাটমসফিয়ার। এটা সমান সমান কত? H রো জি। তাহলে আমি কি এখানে লিখতেই পারি না যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু হচ্ছে H1 রো 1 জি। এবার ঠিক ওই অপোজিট এই পাত্রটার কথা চিন্তা করো। এখানে এই পানি কর্তৃক প্রযুক্ত চাপ কত? P ইকুয়াল টু কত? পানি কর্তৃক, দেখো এখানে পারদ আছে, তাহলে পারদ কর্তৃক প্রযুক্ত চাপ। এখানে পানি কর্তৃক প্রযুক্ত চাপ কত? H2 রো 2 জি, কারণ জি তো পানির জন্য যা, পারদের জন্য তা। আমাদের এই চাপের মানটা কত? আমরা সবাই জানি এই চাপের মানটা হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, কারণ 1 অ্যাটমসফিয়ার চাপের কারণেই পানিটা এতটুকু উপরে উঠছে। তাহলে এই পি এর জায়গায় আমি লিখতে পারি আবার 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের H2 রো 2 জি। এবার দেখো এই পাশেও 1 অ্যাটমসফিয়ার, এই পাশেও আমাদের 1 অ্যাটমসফিয়ার।
মানে 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য পানি কতটুকু উপরে উঠছে এটা বের করতেছি। 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য পারদ কতটুকু উপরে উঠছে 76 সেন্টিমিটার আমরা জানি। তো তাহলে এটাও 1 অ্যাটমসফিয়ার, এটাও 1 অ্যাটমসফিয়ার। তাহলে কি আমি এখান থেকে এখন দেখো তো লিখতেই পারি না? আমি এখন লিখতেই পারি না যে সুতরাং কি লিখতে পারি? সুতরাং আমি লিখতে পারি H1 রো 1 G ইকুয়াল টু হচ্ছে H2 রো 2 G। এবার দেখো এই জি জি কাটা, দেখো এই যে দেখো এখানকার জি কি কাটা, তো যদি কাটাকাটি চলে যায় তাহলে দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি H1, দেখো এখান থেকে আমি কি লিখবো? আমি এখান থেকে লিখবো H1 রো 1 ইকুয়াল টু H2 রো 2, তাই না? জি জি কাটাকাটি চলে যায়। দেখো তো H1 এর মান কত? 76 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.76 মিটার, 0.76 মিটার। আমি বসাই দিলাম 0.76 মিটার। রো এর মান কত? 13,600। ওকে, আমার H2 এর মানটা জানি না, এটা আমি বের করব, ইন্টু রো 2 এর মান হচ্ছে 1000। এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে H2 এর মান কত আসবে জানো? 10.32 মিটার, যেটাই তোমাদেরকে আমি সেই চাপের একক পড়ানোর সময় দেখা এসেছিলাম যে পানির চাপ হচ্ছে 10.32 মিটার, পারদের চাপ হচ্ছে 0.76 মিটার ওয়াটার, পারদ দিলে 0.76 মিটার মার্কারি লিখছিল না? পি ইকুয়াল টু হচ্ছে 0.76 মিটার মার্কারি, 1 অ্যাটমসফিয়ার সমান 0.76 মিটার মার্কারি। আর পানির জন্য লিখছিল 10.32 মিটার পানি। কেন? এটার মানে কি? মানে হচ্ছে যদি তুমি এখানে পারদ দাও তাহলে এই 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য পারদ নলের ভেতর দিয়ে 76 সেন্টিমিটার উপরে উঠে বা 0.76 মিটার উপরে উঠে, তুমি সেই জায়গায় যদি পানি দাও তাহলে এই 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য পানি এটার ভেতর দিয়া 10.32 মিটার উপরে উঠে যাবে। কেন? কারণ পানি হালকা, পানি আরো অনেক বেশি উপরে উঠে যাবে নলের ভেতর দিয়া। কত গুণ বেশি হালকা পানি? দেখো পারদ পানি থেকে কত গুণ হালকা? 13.6 গুণ হালকা। তার মানে সহজ ভাষায় কি? সহজ ভাষায় হচ্ছে যে পারদ যদি 76 সেন্টিমিটার উঠে তাহলে পানি এর 13.6 গুণ বেশি উঠবে, যেহেতু পানি আরো বেশি হালকা। তো এই আসলে এই 76 13.6 দিয়ে গুণ করলেই আসলে এই জিনিসটা পাওয়া যায়, 10.32 পাওয়া যায়। মানে 0.76 মিটারকে 13.6 দিয়ে গুণ করো, 10.32 মিটার পাবা। বুঝছো? তো তোমাদেরকে ওই যে দেখো এখানে পড়াইছিলাম চাপের একক, খেয়াল করে দেখো এবার 1 অ্যাটমসফিয়ার সমান কেন 101325 প্যাসকেল, আশা করি বুঝতে পারছো। 1 অ্যাটমসফিয়ার সমান কেন 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারদ, এটাও বুঝছো। 1 অ্যাটমসফিয়ার সমান কেন 10.32 মিটার পানি, এটাও তোমরা বুঝছো। ওকে, সো আই হোপ এই চাপের এককের যে কনফিউশনটা ছিল, মানে কিভাবে চাপের এককের মানগুলো আসছে, আমার মনে হয় তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারছো যে আমাদের মানগুলা কিভাবে আসছে। ওকে, মানগুলা কিভাবে আসছে। ফাইন, গুড গুড, ভেরি গুড। তো এই হচ্ছে কাহিনী, তোমরা আই গেস পুরো কনসেপ্টটা বুঝে গেছো। ওকে, তো আজকে ছিল আমাদের এইটুক আলোচনা। আমরা বেসিক্যালি আজকে তোমাদেরকে বিভিন্ন ধরনের একক সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, একই সাথে ভাইয়া এটা একটু তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে আসলে চাপের এককের মানটা কিভাবে বের করে, চাপের এককগুলা কেন এরকম হয়েছে, কেন 76 সেন্টিমিটার পারদচাপ হয়েছে, কেন বা তোমার হচ্ছে 101325 প্যাসকেল হয়েছে, বা কেনই বা 10.32 মিটার পানি হয়েছে। আমার মনে হয় পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। এবং এইটা আসলে ভাইয়া, এটা আসলে মানে বহুত মানুষজনই জানে না যে 1 অ্যাটমসফিয়ার সমান যে 10.32 মিটার পানি। ওকে, 10.32 মিটার পানির চাপ যে 1 অ্যাটমসফিয়ারের সমান, এটা কিন্তু অনেক মানুষই জানে না। বহুত মানুষ আছে যারা জানে না যে 1 অ্যাটমসফিয়ার সমান 10.32 মিটার পানি। সো কেন 10.32 মিটার পানি হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো। সো এই ছিল আমাদের ওভারঅল আলোচনা আজকের ক্লাসের। আজকে আমরা একক নিয়ে আলোচনা করলাম, অনেকগুলা নতুন নতুন জিনিস আশা করি তোমরা সবাই শিখতে পারছো। দেখো এটা তোমার কেমিস্ট্রি একটা বেসিক জিনিস, তুমি যদি একক না শিখে তুমি বই পড়তে যাও বা কেমিস্ট্রি শিখতে যাও, তুমি না জায়গায় জায়গায় প্যারা খাবা। অথচ তুমি দেখো আজকের ক্লাসে তুমি কতগুলো নতুন নতুন জিনিস শিখছো। আমি শিওর যে তুমি এই যে এককগুলো ছিল এগুলা তুমি আসলে একাডেমিক লাইফে তুমি শেখো নাই বা তুমি এখনো জানো না, অথচ তুমি কোর্স কিনে বসে আছো। তোমরা কোর্স কেনার জন্য লাফালাফি শুরু করে দিচ্ছ, বিভিন্ন জায়গায় এখানে কোর্স কিনছো, ওখানে কোর্স কিনছো, এই স্যারের কাছে পড়ছো, ওই স্যারের কাছে অনেক তো বই পড়া শুরু করে দিচ্ছে, গুণগত রসায়ন পড়াও শুরু করে দিচ্ছ তোমরা।
গুণগত রসায়ন তুমি এক জায়গায় পড়াও শুরু করে দিছো, অথচ তুমি এগুলো জানোই না। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বন্ধি পাঠশালার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভার্সেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা আগে প্রতিটা অধ্যায়েরই শুরু করার আগে আমরা আসলে এমনভাবে পড়ানোর চেষ্টা করি যেন তোমাদের বেসিকটা আগে স্ট্রং হয়, বেসিক ক্লিয়ার করে তারপরে পড়াই। সো বন্ধি পাঠশালা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা লিগাসি আছে, তোমরা জানো, একটা নাম ডাক আছে সব জায়গায়। এটার একটাই কারণ, আমরা আসলে বেসিকে ফোকাস করি, আমরা আসলে স্টুডেন্টদেরকে ফিল করে কেমিস্ট্রি পড়ানোতে বিশ্বাসী, এবং আমরা যখন একটা চ্যাপ্টারকে ধরি ওই চ্যাপ্টারের নারী নক্ষত্র সব শেষ করে ফেলি। একটা টপিক যখন ধরি ওই টপিকের নারী নক্ষত্র সব শেষ করি, শুরু করি সবসময় শূন্য থেকে, অলওয়েজ জিরো থেকে শুরু করি, এবং শেষটা করি এমন একটা জায়গায় নিয়ে যেন তুমি অ্যাডমিশনের প্রশ্ন দেখলে নিজে সলভ করতে পারো। একটা বুয়েটের প্রশ্ন তোমার সামনে আসলে যেন তুমি কোনোদিন ভয় না পেয়ে তুমি বলো যারে এই সব অঙ্ক তো পারি, মানে এগুলো তো আমাদের 30 সেকেন্ড লাগবে সলভ করতে। তো তোমাদেরকে ওই লেভেল পর্যন্ত পড়ানো হয়। তো তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আছে তাদের কাছ থেকে আমাদের সম্পর্কে জিজ্ঞেস করলেই জানতে পারবা যে আমরা আসলে কিভাবে তোমাদের পড়াই বা কেন কিভাবে পড়াচ্ছি এবং কিভাবে পড়াবো। সো যারা 27 ব্যাচের আছো তাড়াতাড়ি সাইকেল ওয়ানে এনরোল করে ফেলো, আমাদের সাইকেল ওয়ানে ক্লাস শুরু হবে। এই বেসিক বিল্ডিং ক্লাসগুলো শেষ করার পরেই আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসে যাব। ঠিক আছে, আমরা আমাদের মেইন ক্লাসে এগুলো শেষ করে তারপর যাব। তো আমি আমার নেক্সট ক্লাসে, নেক্সট বেসিক বিল্ডিং ক্লাসে তোমাদেরকে হচ্ছে কি কি নিয়ে আলোচনা করব, আমি যেই ক্লাসটাতে ঢুকবো পরবর্তী ক্লাসটা তোমাদের রুটিন একটা দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী আমি আসব। সেখানে দেখবা আমি তোমাদের মোল সংখ্যা পিভি ইকুয়াল টু এনআরটি অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক এবং মোল সংখ্যা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে, দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, মোলার গ্যাস ধ্রুবক এবং মোল সংখ্যা। সো সবাই প্রিপেয়ার থাকবা, আর সবাই অবশ্যই 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 আমাদের হচ্ছে সাইকেল ওয়ান কেমিস্ট্রি সাইকেল ওয়ানে যুক্ত হয়ে যাবা। কেমিস্ট্রি সাইকেল ওয়ান, আমাদের অন্যান্য সাইকেলগুলো আছে, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ সাইকেল। তো তোমরা প্রত্যেকটা সাইকেলেই কিন্তু টুকটাক এরকম বেসিক ক্লাস শুরু হয়ে গেছে। সো যদি তোমরা এনরোল করতে চাও দ্রুত আমাদের এই সাইকেলগুলোতে এনরোল করে ফেলো। ঠিক আছে, তো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়। আর তাড়াতাড়ি করে যারা ভর্তি হনো সাইকেল ওয়ানে তাড়াতাড়ি এনরোল করো, তোমার কেমিস্ট্রি নিয়ে জীবনও কোনোদিন আর চিন্তা করতে হবে না। এবং দিন শেষ পর্যন্ত আবার কেমিস্ট্রির জন্য বন্দি পাঠশালাতে আসবাই, যদি অন্য কোথাও ভর্তি হও আফসোস করে আসবা, কান্নাকাটি করে, যখন উপায় থাকবে না তখন আবার বন্দি পাঠশালার কাছেই আসবা। সেই আফসোসটা করিও না, এখনই ভর্তি হও, তাড়াতাড়ি আমাদের সাথেই ক্লাস শুরু করো, আমাদের সাথেই কেমিস্ট্রির জার্নিটা তোমার শুরু হোক। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়।